আর করব না শুদ্ধ ভাই, ভুল হয়ে গেছে আমার। এবারের মতো মাফ করে দেন। জীবনেও আর অবাধ্য হব না আপনার। উক্ত কথাটি বলতে বলতে পান পমনে ছুটছে শীতল। তার পেছন পেছন চেলাকাঠ হাতে তেড়ে আসছে শুদ্ধ। ঘামে ভিজে আছে পরনের টি শার্ট, মুখ ভঙ্গি অত্যন্ত গুরুত্ব গম্ভীর। দৃঢ় কপাল ও ঘাড় বেয়ে ঝরে যাচ্ছে চিকন সরু ঘাম। এই মুহূর্তে রাগে দিকশূন্য সে। জেদ চেপেছে শীতলকে উচিত শিক্ষা দেওয়ার। সে ঢাকা থেকে বাড়ি এসেছে আজ প্রায় 3 দিন হলো। 3 দিনেই সে খেয়াল করেছে শীতল কিছু একটা লুকাচ্ছে। কি লুকাচ্ছে সেটা গতকাল রাতে ধরেও ফেলেছে। সেই সঙ্গে নজর পড়েছে শীতলের পদে পদে উড়নচণ্ডী ভাব, সবকিছুতেই কেমন গা ছাড়া ভাব ও লাগাম ছাড়া ভাব, কথাবার্তা। আর এগুলো সে মোটেও পছন্দ করে না। তাই বরদাস্ত করার প্রশ্নই আসে না। কারণ এই 3টে বৈশিষ্ট্য বকে যাওয়ার প্রধান কারণ। আর তার মতে কারো ভুল শুধরে দেওয়ার পরেও সে যদি বারবার একই ভুল করে, তার পানিশমেন্ট আপনা আপনি ফরজ হয়ে যায়। শীতলেরও তাই হয়েছে। সময়ও এসেছে শক্ত হাতে তার লাগাম টেনে ধরার। এজন্য সেও আর দেরি করলো না। সঠিক মানুষকে সঠিক পন্থায় সঠিক পানিশমেন্ট বুঝিয়ে দিতে চেলাকাঠ হাতে সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ আগের ঘটনা। সকাল সকাল 6:30টায় ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে বাগানে এসেছে শীতল। পরনে গোলাপি রঙা নতুন থ্রি পিস, লম্বা কালো চুলগুলো সযত্নে বেনুনি করে সামনে এনে রাখা। মনটা বেশ ফুরফুরে। ঠোঁটে মিষ্টি হাসি, স্নিগ্ধ মুখখানায় অপার মায়া, ডাগর ডাগর নেত্রজোড়ায় আনন্দের রেশ। এত খুশির কারণ নেই, তবুও সে খুশি। কারণ গোমরা মুখে থাকতে ভালো লাগে না তার। দুদিনের ছোট এই জীবনে 1.5 দিনই যদি মন খারাপ করে থাকে, তাহলে হেসে খেলে জীবন উপভোগ করবে কখন? এটাই তো সময় জীবন উপভোগ করার। মুক্ত পাখির ন্যায় স্বাধীন মনে উড়ে উড়ে ঘুরে বেড়ানোর। মনে মনে এক কথা ভেবে ঠোঁটে হাসি এঁটে আশপাশে তাকা। একটু দূরে দারোয়ান কাকা মেইন গেটের সঙ্গে লাগোয়া ছোট ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। দলে দলে পাখিরা নিজস্ব স্বরে ডেকে জানিয়ে দিচ্ছে সকালের আগমনী বার্তা। সেই কয়েক ধাপ এগিয়ে দৃষ্টি ছুড়ল মেইন গেটের ওপাশে। সামনের রাস্তা দিয়ে দু একজনকে হাঁটতে দেখা যাচ্ছে। তাদের পাশ দিয়ে তাদের পাশ কাটিয়ে রিকশা টুংটাং শব্দে আসছে যাচ্ছে নিজস্ব গন্তব্যে। গেটের আশেপাশে কাউকে না দেখে সে দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুক্ষণ আগে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখেছে শুদ্ধ ভাই জগিং করতে বের হয়েছে। যদিও ওনার ফিরতে দেরি হয় প্রায় দিন, তারপরও একটু সতর্ক থাকা ভালো। আর যে কটা দিন থাকবে অবশ্যই চোখ কান খোলা রাখতেই চলতে হবে। চোখ কান খোলা রেখেই চলতে হবে, কারণ এই লোকের শকুনের মতো দৃষ্টি, শেয়ালের মতো ধূর্ত বুদ্ধি। সহজে চোখ ফাঁকি দেওয়া যায় না। কিভাবে যেন সব বুঝে যায়। একবার যদি তার উদ্দেশ্যের ব্যাপারেও বুঝতে পারে, তাহলে খবর করে ছাড়বে। এসব ভাবনার ছেদ ঘটিয়ে আর না দাঁড়িয়ে নিজের কাজে লেগে পড়ল। ফোনটা সঠিক স্থানে রেখে আলতা পরা খালি পায়ে ঘাসের উপর হেঁটে একটা ভিডিও ধারণ করলো। চমৎকার হয়েছে ভিডিওটা। গাছের ফাঁক ফোকর দিয়ে সূর্যের নরম আলো ঘাসে পড়ার নজর কাটছে বেশি। তাও একটু এডিট করে একটা হিন্দি গান লাগিয়ে নিলেই হবে। সকালের দিকে রান্নাঘরে তাড়া থাকায় বাড়ির গৃহিণীরা বাগানের দিকে আসে না। আর ছোটরা 7টার পর ঘুম থেকে ওঠে। এই সুযোগে সে বাগানের ফুলের সঙ্গে গাছের সঙ্গে হেলান দিয়ে ঘাসের উপর বসে এক এক পোজে এক এক রকমের ভিডিও নিল। ভিডিওগুলো তার মন মতো হওয়ার হাসি লেপ্টে রয়েছে অধর জুড়ে। ভিডিওগুলো দেখতে দেখতে ভাবলো লাস্ট আরেকটা ভিডিও নিয়ে চলে যাবে। ঘড়ির কাঁটা তখন টিকটিক করে এগিয়ে যাচ্ছে আটের ঘরে। যমরাজের ফেরারও সময় হয়ে গেছে। তাই সে দ্রুত চুলের বেনুনি খুলে খোলা চুলে পোজ নিয়ে দাঁড়িয়ে সামনে তাকাতে বরফের ন্যায় জমে গেল। তার থেকে কয়েক হাত দূরে ভুরু কুচকে তাকিয়ে আছে শুদ্ধ ভাই। ওহ যা, ধরে ধরা পড়ে গেল। এখন কি বলবে সে উপায় না পেয়ে গাল ভর্তি হেসে বলল, হে হে হে, ভালো আছেন শুদ্ধ ভাই? জগিং সেরে ফিরলেন? তুই এখানে কি করছিস? এমনি এমনি হাঁটাহাঁটি করছিলাম আর কি। হাঁটতে গেলে পায়ে আলতা পড়তে হয়? গরম লাগছিল। যা গরম। আলতা আলতা তো রাতেই পড়েছিলাম। শুদ্ধ আর একটা কথাও ব্যয় করলো না। শুধু এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। পেয়েও গেল কাঙ্ক্ষিত জিনিসটি।
সে একটু গিয়ে অনুষ্ঠানের জন্য আনা চেলা কাঠের স্তূপ থেকে তড়িৎ গতিতে চেলা কাঠ হাতে তুলে নিল। শীতল ভয়ার্ত চোখে তাকালো। হাত দুটো থরথর করে কেঁপে উঠল। মস্তিষ্ক সংকেত পাঠালো এর মতিগতি সুবিধার নয়। পালা শীতল পালা। অবস্থা বেগতিক বুঝে সে ফোনটা ফেলে পানি পানে দৌড়াতে শুরু করলো। আর মুখে বলতে লাগলো, আমি কিছু করিনি শুদ্ধ ভাই, ছেড়ে দিন, মরে যাব ওটা দিয়ে মারলে। সকাল সকাল মিথ্যা বলায় রাগে কোনো উত্তর করলো না শুদ্ধ। তবে ওর মুখ দেখে মনে হলো ধরতে পারলে খবর আছে। এদিকে প্রত্যেক দিনের মতো ঘড়ির কাঁটা ৮-এর ঘরে পৌঁছানো মাত্র ব্রেকফাস্ট করতে বসেছে বাড়ির কর্তা ও তাদের সন্তানরা। সামনের চেয়ারেই বসেছেন সারাপাত, সাওয়ান ও শাহাদাত চৌধুরী। এরপরে সায়ন, শখ, সৃজন, সাম্য ও স্বর্ণ। আরো ৩টে চেয়ার ফাঁকা সেখানে। বসবে শুদ্ধ, শীতল আর শতরূপা। একটু পরেই শতরূপা চৌধুরীও এসে বসলেন। পেশায় তিনি আইনজীবী। উপশহরে থাকেন নিজস্ব ফ্ল্যাটে। একমাত্র ছেলে রুবাব কবি, পেশায় মেরিনার। বছরে একবার ছুটিতে আসে। বর্তমানে মাঝ সমুদ্রেতে থাকায় যোগাযোগ হয়নি কয়েকদিন যাবৎ। এখানে উনি মাঝে মধ্যেই আসেন ভাই, ভাবি, ভাইপো, ভাইজিদের সঙ্গে সময় কাটাতে। সবাই এসেছে, শুদ্ধ আর শীতল শুধু অনুপস্থিত। ওদেরকে ডাকতে স্বর্ণ কেবল উঠে দাঁড়াতেই বাইরে থেকে ধড়বড় করে ছুটে আসতে দেখা গেল শীতলকে। শীতলের পেছনে শুদ্ধকে দেখেই সকলে অবাক, বিশেষ করে তার হাতের মেহগুনি গাছের মোটা চেলাকাঠ দেখে। বিস্ময়ে খেই হারিয়ে ফেলেছেন সকলে। এইটুকু মেয়েকে চেলাকাঠ দিয়ে মারতে তেড়েছে। মারলে মেয়েটা বাঁচবে? কি এমন বড় অপরাধ করেছে চেলাকাঠ দিয়ে মারতে হবে? তবে শুদ্ধ রেগে আছে দেখে সীতারা চৌধুরী আগে ছুটলেন ছেলেকে বাদ সাধতে। চেলাকাঠ দেখে বুঝতে বাকি নেই শীতল আবার কোনো কাণ্ড ঘটিয়েছে। নয়তো ছেলেটা হঠাৎ রাগলো কেন? এখন যদি রাগের বশে দুঘা বসিয়ে দেয় তখন কি হবে? ওর ওই হাড় গিলে শরীরের শক্ত মার হজম করতে পারবে? এদিকে ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছে শীতল। মুখ থুবড়ে পড়ে যাওয়ার উপক্রম। বড় মাকে আসতে দেখে ভরসা পেল। পায়ের গতি একটু শিথিল করা মাত্রই পায়ের পেশি বরাবর বাড়ি বসিয়ে দিল শুদ্ধ। বাড়িটা জোরে দিয়েছে বলার অপেক্ষা রাখে না। তীব্র যন্ত্রণায় সে পা ধরে ও মা গো বলে চিৎকার করে সেখানেই বসে পড়েছে। শুদ্ধ আরেক ঘা বসানোর আগে সীতারা চৌধুরী দ্রুত বেগে চালাকাঠ ধরে নিয়ে বললেন, ছেড়ে দে বাপ, কি করেছে মেয়েটা? এইটুকু বাচ্চা মেয়েকে চেলাকাঠ দিয়ে কেউ মারে? মরে যাবে তো মেয়েটা। যাক মরে যাক, এইরকম বেয়াদব থাকার চেয়ে না থাকাই ভালো। কিন্তু কি করেছে সে, বলবি তো নাকি? সকাল সকাল ঘুম থেকে উঠে ডাকাতের মতো রুদ্র রূপ ধরলি কেন, হ্যাঁ? এ কথা বলতে বলতেই উনি ছেলেকে একটু দূরে সরাতে চাইলেন, কিন্তু শক্তপোক্ত দেহের পৌরুষালী দেহটাকে একটা পাও নড়াতে পারলেন না। সে এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে শীতলের দিকে। এদিকে কাঁদতে কাঁদতে পেছন থেকে বড় মাকে জাপটে ধরেছে শীতল। মাত্র একটা বাড়ি খেয়ে হাউমাউ করে কাঁদছে। চোখ মুখ লাল করে উম ভয়ে সিটিয়ে আছে বড় মার পেছনে। ফাটা বেলুনের মতো চুপসে গেছে এক বুক সাহস। শুদ্ধ রাগে ফুঁসছে। আরেকটা বাড়ি দেওয়ার জন্য হাত নিষ্পিস করছে। কিন্তু সীতারা চৌধুরী হাত ধরে থাকায় পারছে না। তাকে কাঁদতে দেখে শুদ্ধ আরেকটা দেওয়ার জন্য মাকে সরাতে গেলে শীতল কাঁদতে কাঁদতে বলল, আর করবো না ভাইয়া, এবারের মতো মাফ করে দাও। আর করবি কিনা পরের হিসাব। এখন করলি কেন? বারণ করেছিলাম না, বলেছিলাম না চৌধুরী নিবাসের মেয়েরা এত সস্তা না? সস্তা মেন্টালিটি দেখাতে চাইলে বাসার বাইরে বেরিয়ে যেতে বল, বলেছিলাম। শুদ্ধের ধমকে কেঁপে উঠল শীতল। বড় মাকে ধরে পরপর মাথা নাড়ালো, অর্থাৎ শুদ্ধ বারণ করেছিল। তাকে মাথা নাড়াতে দেখে শুদ্ধ মায়ের হাত ছাড়িয়ে সাইড থেকে আরেকটা ঘা বসালো শীতলের পিঠে। তখন সারাপত চৌধুরী কয়েক ধাপ এগিয়ে গুরু গম্ভীর সুরে বললেন, বাড়ির মেয়ের গায়ে হাত তোলাই কেমন বিহেভিয়ার শুদ্ধ? এর আগে বারণ করেছিলাম না তোমাকে? মেয়েরা বড় হচ্ছে, যখন তখন তাদের গায়ে হাত তুলবে না। বাড়ির মেয়েটা যদি অবাধ্য হয়, শুধু মার কেন, প্রয়োজনে গলায় ফাঁস দিয়ে সিলিং এ ঝুলিয়ে রাখবো। বড় ভাইয়ের কথা শুনে শখ আর স্বর্ণ গুটিয়ে গেল। ভয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। কারণ তারাও সদ্য প্রেমে মজেছে। এ কথা যদি শুদ্ধ জানে, ওদের মেরে শুটকি করে রোদে শোকাতে দেবে। বেঁচে থাকলে অনেক প্রেম করা যাবে,
ছেলের কথা শুনে শারাফত চৌধুরী খুব বিরক্ত হলেন। তার ছেলের নজরে তাকিয়ে রইলেন। এই ছেলেকে কিছু বলা না বলা দুটোই সমান। মুক্ত নয়, যেন ধারালো ব্লেড। যা বলবে কাট কাট উত্তর যেন প্রস্তুতি থাকে। তবুও তিনি দমে গেলেন না। ছেলেকে শাসিয়ে বললেন, সে যতই অন্যায় করুক, সেসব দেখার জন্য আমরা আছি। তুমি কেন মারবে? কারো অপকর্ম যদি আমার সম্মানে সামান্য ছিটে ফোটারও দাগ লাগায়, তাহলে আমি তাকে ছেড়ে দেব না, সে হোক বাবা মা কিংবা কাজিন। একথা বলে সে শীতলের দিকে তাকালো। ভয় পেয়ে শীতল সিটিয়ে গেল বড় মায়ের পেছনে। শুদ্ধ তখন অপর হাতে থাকা শীতলের মোবাইলটা সজোরে আছাড় মারলো মেঝেতে। মোবাইলটা ভেঙে চুরে খান খান হয়ে গেল, ছিটিয়ে গেল চারিদিকে। শখের মোবাইলের করুণ দশা দেখে শীতলের কান্নার গতি বাড়ল। কত কেঁদে কেটে ফোনটা কিনেছিল সে, অথচ এই বব্বর লোকটা ফোনের জান কবজ করে নিল। তখন সারাফত চৌধুরী কিছু বলার আগে সাফওয়ান চৌধুরী শুদ্ধকে জিজ্ঞেস করলো, কি করেছে শীতল? মারছিস কেন, বলবি তো নাকি? শুদ্ধ নিজের মুখে কিছু বলল না। বাধ্য হয়ে শীতল ফোপাতে ফোপাতেই বলল, টিকটক করেছি। তাকে অর্ধেক কথা লুকাতে দেখে শুদ্ধ ভুরু বাঁকাতে পুনরায় বলল, 4 দিন হলো একটা প্রেমও করেছি। এই কথা শুনে উপস্থিত সকলের বিস্মিত নজর গিয়ে পড়ল শীতলের দিকে। বলে কি এই মেয়ে, মাথা ঠিক আছে এর? তখন শুদ্ধ স্বর্ণ আর শখের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে শুধালো, তোরা জানতি না? দুই বোন এবার ভয়ে গুটিয়ে গেল। ভয়ার্থের ছাপটা তাদের চেহারায় ফুটে উঠল। এ কথা তারা জানতো। শীতলের পেট পাতলা, যেটাই করুক তাদের বলে দেয়। তাদের মুখ দেখে শুদ্ধ যা বোঝার বুঝে গেল, এরা তিনজনই একই ঘাটের মাঝি। এই তো বেশ কিছুদিন আগে একটা উড়ো খবর তার কানে এসেছে যে এদের একজন প্রেম করছে টিউশনির টিচারের সঙ্গে, আর একজন ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের ছেলের সঙ্গে। সে খোঁজ নিয়েছে যদিও, এবং জেনেছে এই সব কিছুই না, তাই কিছু বলেনি। কিন্তু এখন বলতে হবে। তারা নিজেরা করে না, ঠিক আছে, কিন্তু আরেক পণ্ডিতকে বারণ করলো না কেন? দু থাপ্পড় দিয়ে প্রেমের ভূত ছুটালো না কেন? যেহেতু করেনি, তাই তারাও সমান অপরাধী। অপরাধের সূত্র ধরে তাদেরও পানিশমেন্ট হতে হবে। এসব ভেবে ওদের দিকে তেড়ে গেল সাফওয়ান চৌধুরী। থামালেন। তিন বোনকে মিছিমিছি খুব করে বকলেন। মেজ বাবার বকাঝকা শুনে শখ, স্বর্ণ ও শীতল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অতঃপর এদিকের পরিস্থিতি সামলে নাস্তার পর্ব শেষ করে যে যার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। সারাফাত ও সাফওয়ান চৌধুরী ওনাদের অফিসে চলে গেলেন। ওনারা নিজস্ব আলাদা আলাদা ব্যবসা দেখাশোনা করেন। শাহাদাত চৌধুরী আর্মি অফিসার, কিছুদিনের জন্য ছুটিতে এসেছেন। বর্তমানে আছেন চট্টগ্রামে। সারাফাত চৌধুরী বাড়ির বড় কর্তা। ওনার সহধর্মিণী সিতারা চৌধুরী এবং তার 3 সন্তান, সায়ান, শুদ্ধ, শখ। সায়ান পরিবারের বিরুদ্ধে গিয়ে রাজনীতি বেছে নিয়েছে। বলা যায় বড় মাপের রাজনীতিবিদ সে। শুদ্ধর পড়াশোনা চলমান এবং সে একজন সায়েন্টিস্ট। কাজের সুবিধার্থে প্রায় সময় ঢাকায় থাকে। সুযোগ বুঝে 2-4 দিনের জন্য বেড়াতে আসে। আর শখ বর্তমানে ডাক্তারি পড়ছে। সাফওয়ান চৌধুরী হচ্ছে চৌধুরী নিবাসের মেজ কর্তা। তার সহধর্মিণী সিরাত, তাদের যমজ ছেলে সৃজন ও সাম্য। তাদের বয়স 12 বছর। ওদের দুজনের চেহারা একই রকম। চট করে তাকিয়ে আলাদা করা মুশকিল। জন্মগতভাবে তাদের দুজনেরই চোখেই সমস্যা বিধায় চশমা পড়তে হয় দুজনকে। রোগ শোকও হয় একসাথে। সকালে একজনের জ্বর এলে 2-1 ঘন্টার মধ্যে আরেকজনের গা গরম হবেই, মিস হওয়ার স্কোপ নেই। তাই একজন অসুস্থ হওয়া মাত্র সিরাত মানসিকভাবে প্রস্তুতি নেন আরেকজনের সেবা শুশ্রূষা করার। তবে তারা স্বভাবে হয়েছে উল্টো। একজন উত্তর মেরু তো আরেকজন দক্ষিণ মেরু। শাহাদাত চৌধুরী হচ্ছে এই বাড়ির ছোট কর্তা। ওনার সহধর্মিণী সিমিন। তাদের 2 মেয়ে, স্বর্ণ ও শীতল। স্বর্ণ অনার্স 2য় বর্ষের ছাত্রী। শীতল সবে কলেজে পা দিয়েছে। শাহাদাত চৌধুরীর চাকরিস্থল চট্টগ্রাম, সেখানে থাকেন। স্ত্রী সহ মেয়ে দুটোকে সবার সঙ্গে চৌধুরী নিবাসে থাকেন। তারা এই বাড়ি থেকে এক পাও নড়তে ইচ্ছুক নয়। ধরাবাঁধা নিয়মে নাকি খাপ খাওয়ানো তাদের পক্ষে নাকি সম্ভব নয়। একথা শুনে উনিও কিছু বলেন না, কারণ ওনার অনুপস্থিতিতে স্বর্ণ বা শীতল কম আদর পায় না। বরং সারাফাত, সাফওয়ান চৌধুরী সহ বাড়ির প্রত্যেকটা সদস্য একটু বেশি ভালোবাসে তাদের। সিতারা, সিরাজ, সিমিন 3 যা যত্ন করে আগলে রাখে পুরো চৌধুরী পরিবারটাকে। সব
মানিয়ে নেয় নিজেদের মতো করে। তবে মজার ব্যাপার এই, চৌধুরী নিবাসের প্রতিটা সদস্যের নামের শুরু দন্তস্ব অথবা তালহস্য দিয়ে, যেটা সচরাচর কোথাও শোনাও যায় না, দেখাও যায় না। সায়ন রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে খেয়াল করে শীতল কান ধরে দাঁড়িয়ে আছে। তার শাস্তি এখনো শেষ হয়নি। ড্রয়িং রুমে শুদ্ধ বসেই তাই, পালাতেও পারছে না। সে শীতলের দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে হেসে বলল, আর ছেলে পেলি না, শেষে কিনা ডান্ডি খোরের প্রেমে পড়লি? শীতল মুখ তুলে তাকালো। পায়ের অবস্থায় যান যায় যাই অবস্থা। সায়নকে হাসতে দেখে রাগ হলো খুব। কোথায় তাকে বাঁচিয়ে বড় ভাইয়ের দায়িত্ব পালন করবে তা না করে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে। মীর জাফরের দল একটা। সময় তারও আসবে। সায়নের হাসি সহ্য হলো না, তাই শীতল খ্যাক করে বলল, কে ডান্ডিখোর? সে মোটেও ডান্ডিখোর না। এই কথা শুনে সায়ন হো হো করে হেসে ফেলল। তখন তাদের কথার মাঝে সিরাত অর্থাৎ শীতলের মেজমা এসে উপস্থিত হলেন। উনি সায়নের উদ্দেশ্যে বলেন, ড্যান্ডি? কি রে বাপ? ড্যান্ডি এক ধরনের আঠা। ড্যান্ডাইট অ্যান্ড হেসিভ নামের আঠাকে ছোট করে ড্যান্ডি বলে। ইলেকট্রনিক যন্ত্রপাতি, ডিভাইস, চামড়া এবং প্লাস্টিকের পণ্য জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয় ড্যান্ডি। এটা এখন নেশা হিসেবে বেছে নিয়েছে অনেকে। সায়নের কথা চোখ সিরাতের চোখ কপালে উঠে গেল। সায়নের কথা শুনে সিরাতের চোখ কপালে উঠে গেল। উনি আঁতকে উঠে বললেন, হ্যাঁ রে শীতল, শেষে কি না আঠাকোরকে পছন্দ হলো তোর? ব্রেকআপ করে ফেল মা। আঠাকোর জামাই চাই না আমাদের। আঠা দিয়ে জামাই আপ্যায়ন করে কিভাবে তাও তো জানি না। মেজো মায়ের কথা শুনে সায়নের হাসি বেড়ে গেল। সে হাসতে হাসতে বলল, কেন মেজমা? আঠা দিয়ে সব আইটেম বানাবে, আঠার পোলাও, আঠার কোরমা, আঠার রোস্ট, আঠার কালাভুনা। আমাদের শীতলের ইউনিক জামাই বলে কথা, তাকে ইউনিক আপ্যায়ন না করলে চলে? এই কথা বলে সায়ান আবারও হাসতে লাগলো। খাবারের আইটেমের নাম শুনে সিরাত মুখ কুঁচকে নিলেন। আর শীতল আর বিরক্ত হয়ে তাকিয়ে রইল। বড় ভাইগুলোর কাজই হলো ছোট বোনদের বফের ভুল ধরা। কি যে মজা পায় কে জানে। তবে বাড়ির সবাই জেনে গেছে দেখে সেও ভেবে নিল আজই ব্রেকআপ করে দেবে, নয়তো শুদ্ধ ভাই চেলাকাঠ ভাঙবে তার পিঠের উপরে। ড্রয়িং রুমে বসে মা চাচিদের দিকে বিরক্তি চোখে তাকিয়ে আছে শীতল। বিরক্তির ভারে চোখ মুখ কুঁচকে আছে তার। পায়ের পেশিতে কালশিটে পড়ে যাচ্ছে তাই অবস্থা। ব্যথায় পিঠ পা অবশ প্রায়। তার মধ্যে এতক্ষণ কান ধরে থেকে কেবলই ছাড়া পেয়েছে সে। ছাড়া পাওয়া মাত্রই সোফায় বসে পা ধরে কাঁদতে শুরু করেছে। তাকে কাঁদতে দেখে সিমিন চৌধুরী বকতে বকতে গেছেন রসুন তেল গরম করতে। কিন্তু সেই যে গেছে, এখনো ফেরার নাম নেই। থাকবে কিভাবে? রান্নাঘরে তিনজা মিলে রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। লাল শাক পুঁই শাক দেখে পুরনো কিছু কথা মনে পড়েছে তিন চায়ের। ওনাদের প্রেগনেন্সির সময় কে কোন জিনিস খেতে পারতো না, কার কোনটা খেতে ইচ্ছে করত, কোন খাবার দেখা মাত্র গা গুলাতো, এসব কথাই উঠেছে। ওনাদের সঙ্গে সঙ্গ দিয়েছে কাজের বুয়া সালেহা। এই মহিলা আরেক গল্পবাজ, যার তার সঙ্গে গল্প জুড়ে দেয়। গল্প করতে করতে বাংলায় গালিও ছুড়ে অনায়াসে। ওনার এই বদ অভ্যাসের কারণে সায়ানের কাছে ধমক খেয়েছে বেশ কয়েকবার। ধমক খাওয়ার পর মুখ কাচুমচু করে বলে, জীবনেও আর লাগাইতাম না ভাইজান। জীবনেও আর গালাইতাম না ভাইজান। যদি গালাই তাহলে কুত্তার লগে দোস্তি করবো। কুত্তা আমার দোস্ত। এরপর 2 দিন ঠিক থাকে, তারপর যা তাই। শুদ্ধকে দেখে ভয় পায় বিধায় সে বাড়িতে এলে কম কথা বলে, দূরে দূরে থাকে। শুদ্ধ গেলে যেন হাঁপ ছেড়ে বাঁচে। একবার তো বড় মাকে বলেই ফেলেছিল, মা জননী, আপনার ছোট পোলা এরম খসখসা মেজাজের কেন? হ্যাঁ, প্যাডে থাকতে কি খুশকা পাতার রস খাইছিলেন? সেদিন তার কথা শুনে বড় মাও বিস্মিত নজরে তাকিয়েছিলেন। আসলে কি জবাব দিবেন বুঝে উঠতে পারছিলেন না বেচারি। এইদিকে রান্নাঘরের গল্প আরো জমে উঠেছে। অট্টহাসির শব্দ শোনা যাচ্ছে। শীতল ফোপাতে ফোপাতে, খোঁড়াতে খোঁড়াতে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিজের রুমে গেল। বিছানায় শুয়ে বালিশের পেটে মুখ গুজে কাঁদতে লাগলো। সকাল সকাল মুড খারাপ করে দিয়েছে এই পাজি শুদ্ধ। সব জায়গায় শুদ্ধ, পুরুষগিরি না করলে চলে না তার। ইস, চেলাকাট দিয়ে কত জোরে মারলো। এভাবে কেউ কাউকে মারে? পুলিশও চোরকে এভাবে পেটায় না বোধ হয়। আর কেউ কিছু বললও না, বারণও করলো না, শুধু পানিশমেন্ট দেওয়াই দেখলো। এখানে প্রমাণ হয় বাড়ির কেউ ভালোবাসে না তাকে, কেউ না। যখন কেউ ভালোই বাসে না, এই মুহূর্তে মরে গেলেই ভালো হতো, তখন সবাই বুঝতো।
এত মার্কেটের কি খুব দরকার ছিল? কি এমন মস্ত বড় পাপ করেছে? শুধু টিকটকই করেছে। অসংখ্য মানুষ টিকটক করে, প্রেম করে। তারা কি মানুষ না? মোদ্দা কথা, প্রেম আর টিকটক এক জিনিস হলো নাকি? মোটেও না। শয়তানে যখন নাড়ে মানুষ তখন প্রেমে পড়ে। প্রেম করতে ডগমগ করে উঠলে প্রেমের খাদে, সেই খাদে একা একাই হাবুডুবু খায়। তারপর যখন হুঁশ আসে তখন বোঝে প্রেম কি জিনিস। আর মনের খুশির জন্য করে টিকটক। নেচে গিয়ে বিনোদন দেয় নিজেকে এবং নিজের মর্জিকে। তাই তার ভাষ্যমতে প্রেমের জায়গায় প্রেম, টিকটকের জায়গায় টিকটক। মূলত এ কথা ভেবে প্রেম আর টিকটক করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে প্রেমে ছ্যাঁকা খাওয়া মাত্রই টিকটক করে মনের দুঃখ কমাতে পারে। তাছাড়া কষ্টের গানগুলো নাকি ছ্যাঁকা না খেলে ঠিকঠাক মতো অভিনয় করা যায় না, করলেও খামতি থেকে যায়। এই তো, তাদের পাশের বাড়ির ডিভোর্সি মেয়ে অরুণিয়া আপুও টিকটক করে। তার লদলদে গতন নিয়ে ঝাঁকানাকা গানে কোমর দুলিয়ে দুলিয়ে নাচে। কখনো বা প্রাক্তন স্বামীর কথা ভেবে ভিডিও অন করে খুব কাঁদে। এত স্বামীকেও স্মরণ করা হয়, টিকটকও করা হয়। আবার তাদের ক্লাসের মেকআপ সুন্দরী মিলি টিকটক করে। পড়াশোনায় পোড়ায় ডাব্বা, কলেজ ব্যাগে বই বাদে মেকআপ সামগ্রী নিয়ে ঘুরে। পথে ঘাটে সুযোগ পেলে টিকটক করতে শুরু করে। এসব করে সমান তালে টাকা কামাচ্ছে। আইফোন কিনতে নাকি বিদেশ যাবে। দেশে আসা আইফোন প্রায় নকল হয়, তাই সরাসরি বিদেশ গিয়ে চোখে দেখে পরখ করে আইফোন কিনবে। কি সৌভাগ্য তার! নিজের টাকায় শখের জিনিস কেনার মতো সুখ পৃথিবীতে আছে নাকি? না, নেই তো। এ সুখ অনন্ত, অনিন্দ, নিষ্কলঙ্ক। বাস্তব সত্য হলো, টাকা থাকলে সবাই উড়ে উড়ে ভালোবাসতে আসে, আদর করে, কিছু হলে বলার আগে কিলকিল করে যত্ন করে আসে। আর যার টাকা নেই তার সম্মানের পরদ একদম শূন্যের কোঠায়। গুরুতর কিছু হলেও গুরুত্ব মিলে না, যত্ন মিলে না। এ বাড়িতে জলজ্যান্ত উদাহরণ হিসেবে তার কথাখানাই ধরা যাক। তার টাকা নেই, ছোটখাটো ইনকামের সোর্সও নেই, এজন্য কেউ দেখতে পারে না, ভালোবাসে না। মাসে মাসে মোটা টাকা কামানো ঘাওড়া শুদ্ধই সবার চোখের মনি, কয়লার খনি। ওর সামান্য জ্বর এলেও সবাই তাকে আদরে আদরে গদগদ করে মাথায় তুলে রাখে, অথচ তার বেলায় যেন লবডঙ্কা। অন্যকে কি বা বলবে? নিজের আপন মেয়ে মায়েরই কোনো পাত্তা নেই, গুরুত্ব নেই। থাক, লাগবে না, কারো পাত্তা লাগে না। পায়ের ব্যথাতেই মরে ভূত হয়ে এখানে এভাবে পড়ে থাকুক, আর সবাই শুদ্ধ পুরুষকে নিয়ে ভালো থাকুক। এমন মন করা অভিযোগ করতে করতে শীতল এক পর্যায়ে ঘুমিয়ে গেল। তবে তার অজানায় রয়ে গেল, সে ঘুমানোর পর তার মা বড় মা এসে পায়ের ব্যথা কমানোর স্প্রে করেছে, ঠিকঠাক শুয়ে গায়ে চাদর টেনে দিয়েছে। পাগল মেয়েটা কত শত অভিযোগ করলো, অথচ এটা অজ্ঞাত রইল। তার মা পায়ের কালছিটি দেখে ছলছল চোখে তাকিয়ে আলতো করে হাত বুলিয়েছে স্নেহ মাখা স্পর্শে। কপালে আদর রেখে অশ্রু ভেজা চোখ মুছে দিয়েছেন মমতা মাখা আঁচলে। বড় মা ওর পায়ের অবস্থা দেখে শুদ্ধকে আরেক দফা ঝেড়েছে। সময় তখন দুপুর 1:48। এ সময় চৌধুরী নিবাসের কর্তারা বাসাতেই থাকে না বললেই চলে। অফিস থেকে বাসায় ফিরে লাঞ্চ ছাড়া সম্ভব হয়ে ওঠে না। ব্যস্ততা থাকে, কখনো মিটিং থাকে, হিসাব নিকাশের ব্যাপার থাকে। মোদ্দা কথা, সময়ের সঙ্গেও পেরে ওঠা মুশকিল হয়ে দাঁড়ায়। কিন্তু সারাফাত ও সাফওয়ান চৌধুরীর ছোট ভাই শাহাদাত চৌধুরী ছুটিতে এলে তিন ভাই একসঙ্গে খেতে বসে। তখন যত ব্যস্ততায় থাকুক, তিন বেলা একসঙ্গে এক টেবিলে খেতে ঠিকই সময় বের করে নেন। তখন ভাইয়ের থেকে কাজকে গুরুত্বপূর্ণ মনে হয় না, কারণ শাহাদাত চৌধুরী বাড়ির বাইরে থাকেন। দিনের পর দিন, মাসের পর মাস একা একা খান, পরিবারকে কাছে পান না, সময় দিতে পারেন না। ওরা নিশ্চয়ই পরিবারের সবার সঙ্গে সময় কাটাতে খুব ইচ্ছে করে, গল্পের পসরা খুলে খাওয়ার পর্ব সারতে ইচ্ছে করে। তাছাড়া এক টেবিলে খেতে বসলে কত কথা হয়, কত মজা হয়, রাগ, অভিমান, দুষ্টুমি, খুনসুটি সবই হয়। আর এগুলো বন্ধনকে আরো দৃঢ় করে, সম্পর্ক মজবুত করে। ছোট ভাইয়ের দিকটা মাথায় রেখে সারাফাত চৌধুরীর আদেশে যে কয়টা দিন উনি বাড়িতে থাকেন, সবাই খাওয়ার সময় ঠিক সময়ে পৌঁছে যায়। নিয়ম অনুযায়ী আজও সবাই একে একে খাওয়ার টেবিলে এসে হাজির, অথচ সবার মধ্যে শীতল অনুপস্থিত। তার কথা জিজ্ঞেস করায় সকলে মুখ চাওয়াচাই করলো। কেউ জানে না তার কথা। সকালের পর থেকে তাকে দেখা যায়নি নিচে, রুম থেকেও বের হয়নি, এমনকি সকালেও খায়নি। একথা শুনে শরাফত চৌধুরী নিজেই গেলেন অভিমানী মেয়েটার রাগ ভাঙাতে। উনি না গেলে তাকে কেউ আনতে পারবে না, এ কথা কারো অজানা নয়।
বাবাকে যেতে দেখে শুদ্ধ বিরক্ত হয়ে তাকালো। এত আহ্লাদে আরো ফাজিল হয়েছে সে। শাসনই একটা মেরেছে কি না, তাতে না খেয়ে কেঁদে কেটে ঢঙের পশা খুলে বসেছে। বাবা গেলেও এরপরও যদি না আসে তাহলে আরেক দফা মার হবে তার। সকালে চেলাকাট দিয়ে দিয়েছে, এবার হাতই যথেষ্ট। থাপ্পড় মারির দাঁত যদি না নড়িয়েছে তার নামও সোয়াইপ চৌধুরী শুদ্ধ নয়। এদিকে ক্ষুধার চোটে শীতলের সাধের ঘুম ভেঙে গেছে অনেক আগে, কিন্তু মনে জেদ পুষে উঠছে না, খেতেও যাচ্ছে না। খালি এপাশ ওপাশ করে সময় কাটাচ্ছে। ফোনটাও তো নেই যে স্বর্ণ আপুকে ফোন করে বলবে চুপি চুপি কোনো খাবার দিয়ে যেতে। তার রাগের আবার আরেক জ্বালা, মানুষের রাগ উঠলে নাকি ক্ষুধা মন্দা হারিয়ে যায়, আর তার পেটে রাক্ষসে ক্ষুধা এসে হাজির হয়। ইচ্ছে করে দুনিয়া শুদ্ধ খেয়ে ফেলবে। এ কথা কোনো কথা? এমন হলে রাগ দেখাবে কি করে? আর রাগ না দেখালে বুঝবে কিভাবে সেও বড় হয়েছে? তাকে যখন তখন মারা যাবে না, বকাও যাবে না। কিন্তু কেউ খেতে ডাকছে না কেন? কিছুক্ষণ আগে বাবা, মেজো চাচ্চু, বড় মা, সকাপু ডেকেছিল, সে রাগ করে যায়নি। অভিমানের পারদ আকাশচুম্বী কিনা, যাবে না ও খাবে না ভেবে দরজা আটকে ঘাপটি মেরে বসেছিল। ঘুম ভাঙার পর তার রাগ পড়ে গিয়েছিল কিছুটা, কিন্তু তাদের ডাকাডাকি শুনে শুদ্ধ রুম থেকে বেরিয়ে খ্যাক খ্যাক করে বলেছে, এত ডাকাডাকির কি আছে? খাবে না ভালো কথা, একবেলা না খেলে কেউ মরে না। ওই লাউয়ের বাচ্চা কদু এ কথা বলে তার রাগটাকে বাড়িয়ে দিয়েছে। সে পারতো না নিজে এসে সুন্দর করে ডাকতে? একবার বললে কি বা হতো, সরি আর মারবো না, খেতে আয়। কিন্তু সে উল্টো তেরা কথা বলে রাগ চড়িয়ে দিয়েছে। মেজাজের উপর কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। তখন থেকে তার মেজাজও চাঙ্গে উঠে আছে। আপাতত বিচ্ছিরি মেজাজ ঠান্ডা করতে শাওয়ার নিয়ে এলো সে। শুদ্ধকে বকা চলমান রেখে ভেজা চুল মুছতে মুছতে কে যেন নক করলো রুমের দরজায়। খ্যাক করে উত্তর দেওয়ার আগে ভেসে এলো বড় বাবার গলা। সে জলদি দরজা খুলে দেওয়া মাত্রই সারাপাত চৌধুরী স্নেহ মাখা হাসি উপহার দিলেন। শীতল সব রাগ ভুলে গেল। অভিমানের পরদ গলে চুরচুর। এই মানুষটার প্রতি একটু বেশি দুর্বল সে। ওনার কোনো কথা ফেলতে পারে না, কারণ বাবাকে সে কতদিন কাছে পায়। পায় না বললেই চলে। যখন বাবাকে প্রয়োজন হয় এই মানুষটা তাকে আগলে রাখে, ভরসা দেয়, সাহস যোগায়। এমনকি পৃথিবীতে আসার পর সে সবার প্রথমে কোলে চড়েছে এই মানুষটারই। ওর বাবা তখন কোনো একটা মিশনে গিয়েছিলেন। এমনিতেও সে জানে উনি সবার থেকে তাকে একটু বেশি ভালোবাসেন, কারণ শীতল নাকি মায়ের পেট থেকে আধমরা হয়েছিল, অনেক দিন হাসপাতালে থেকে সুস্থ হয়েছিল। দেখতে এত আদুরে হয়েছিল, খুব সহজে তার উপর সবার মায়া পড়ে গেছে। একটু বড় হয়ে বাবার আঙ্গুল না পেয়ে বড় বাবার আঙ্গুলটাকে আঁকড়ে ধরেছিল সে। বাড়ির অন্যান্য ছেলেমেয়েরা ওনার রাগী রাগী মুখ দেখে ভয় পেত, খুব একটা কাজ ঘেঁষতো না। এখনো তাই। অথচ সবকিছুতেই শীতলের ওনাকেই চাই। এখনো তাই। রুমের দরজায় বড় বাবাকে দেখে কিছু বলতে হলো না, সে বিনা বাক্যে নিচে নেমে এলো। চেয়ার টেনে খেতে বসলো আজ দুপুরে স্পেশাল আইটেম, সর্ষে ইলিশ। অন্যান্য পদও আছে। অ্যালার্জি জনিত সমস্যার কারণে শুদ্ধ ইলিশ খায় না, তাই শুধু তার জন্য সিতারার হাতের স্পেশাল ডিম ভুনা করেছে। শীতলও জানে ডিম ভুনা শুদ্ধের জন্য, তবুও সে ভাত নিয়ে ডিমটাই পাতে তুলে নিল। কেউ যেন ফেরত দেওয়ার কথা বলতে না পারে, তাই ডিমটাই আগে মুখে পুরে দিল। বলা বাহুল্য সে এভাবে মনের রাগ মেটালো। মেয়ের ছেলে মানুষই দেখে সিমিন দাঁতের দাঁত চেপে বলল, এ কি তুই শুদ্ধের ডিম খেয়ে নিলি কেন? ডিমের গায়ে কারো নাম ধাম লেখা দেখলাম না তো। আমি কি জানবো এটা কার ডিম? মুরগির ভেবেই তো খেলাম। এ কথা বললো সে সরাসরি শুদ্ধর দিকে তাকালো। এরপর জিজ্ঞেস করলো, শুদ্ধ ভাই, এটা আপনার ডিম? শুদ্ধ একেবারে নিশ্চুপ। বড়রাও শুনে না শোনার ভান করে খেতে ব্যস্ত। তবে স্বর্ণ আর শখ একে অপরের মুখ চাওয়াচাই করলো। মার খেয়েও দুষ্টুমি কমে না এই পাজি মেয়ের। এখন যদি শুদ্ধ ভাই উঠে চটাস করে থাপ্পড় দেয় তখন কি হবে? দুটো মার খেয়ে তো সকাল থেকে বিছানাগত হয়ে পড়েছিল। আরেক চোট খেলে দুই চোখে শস্য ফুল দেখবে। তাছাড়া কেউ যদি বারবার যেচে নিজের পায়ে কুড়াল মারতে চায়, তাহলে কি বা করার? অথচ শীতলের কথা শুনে সারাফাত চৌধুরী মুখ টিপে হাসলেন। তবে সেই হাসিটা ঠোঁটের কোণে অদৃশ্য রয়ে গেল। কথায় বলে, হাতের গায়ে শক্তি বেশি হলেও পিঁপড়েও কম যায় না। সেও মরার আগ পর্যন্ত দাঁত বসিয়ে কামড়ে ধরে থাকে। বিপক্ষ দলকে বোঝায় হেরে যাওয়ার পাত্র সে নয়। সহজে হার মানে ভীতুরা।
শুধু নিজের মতো করে খেতে ব্যস্ত। অল্প অল্প ভাত মুখে দিয়ে সুন্দর করে খাচ্ছে সে। শীতলের কাণ্ড দেখেও নির্বাক। এমনকি তার কথার জবাব দেওয়ারও প্রয়োজন মনে করলো না সে। কারণ পাগলরা তো কত কি বলে, সব কথা কি আর ধরতে আছে? বোধবুদ্ধি থাকলে বলতো না নিশ্চয়ই। অথচ শীতল মনে সুখে ডিমটা খেয়ে সর্ষে ইলিশ দিয়ে তৃপ্তি সহকারে খাচ্ছে। মাঝে মাঝে আর চোখে শুদ্ধর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। মুখে ভাতের লোকমা তুলে মনে মনে চিৎকার করে বলছে, এই শুদ্ধ ভাইয়ে, খাওন এত স্বাদ কে? বড় জায়ের ইশারায় সিমিন মেয়েকে আর কিছু বলল না, বরং গজগজ করে তাড়াতাড়ি ডিম ভেজে শুদ্ধর পাতে তুলে দিল। এখন নিশুতি রাত। ধীরে ধীরে ঘড়ির কাঁটা এগোচ্ছে ৩টের ঘরে। গাঢ় আধারে ডুবে আছে ধারাধাম। আকাশে উঠেছে মস্ত বড় পূর্ণিমার চাঁদ। বইছে মৃদু বাতাস। আশেপাশে কোথাও একদল কুকুর ডাকছে নিজস্ব স্বরে। দু একটা জোনাকির দেখা মিলছে অদূরের ঝোপে। তারা নিজস্ব আলো জ্বালিয়ে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে স্বাধীন মনে। থেমে থেমে ঝিঝি পোকাও তাল মেলাচ্ছে অদ্ভুত স্বরে। ঠিক সেই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে এলো শখ আর স্বর্ণ। হাঁটছে ধীর গতিতে, ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে সতর্ক দৃষ্টিতে। তাদের থেকে মাত্র কয়েক হাত দূরে অন্ধকারে দাঁড়িয়ে আছে একটি পুরুষ অবয়ব। দারোয়ান কাকাকে দেখা যাচ্ছে না, বেঘরে ঘুমাচ্ছে বোধহয়। আর একটু সামনে এগিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা পেয়ে দ্রুত এগিয়ে গেল তারা। আর্তনাদ করে জাপটে ধরল সেই আগন্তককে। আঘাতপ্রাপ্ত শরীরে হালকা স্পর্শে যান বেরিয়ে যাওয়ার জোগাড়। তবুও আগন্তক ব্যথাতুর শব্দ না করে নিজেকে সামনে নিল। জোরপূর্বক হাসার চেষ্টা করলো। দুজনকে জাপটে ধরে কিছু বলার চেষ্টা করলো। কিন্তু অতিরিক্ত জ্বরে কাঠ হয়ে আসা কণ্ঠস্বরে কোনো শব্দই বের হলো না। কয়েকবার শুকনো ঢোক গিলেও চেষ্টায় ব্যর্থ হলো। তাকে এই অবস্থায় হাসতে দেখে সব কান্না ভেজা স্বরে বলল, এ কি অবস্থা তোমার? কোথায় ছিলে তুমি? ফোন বন্ধ ছিল কেন? ছোট বোনের কথা শুনে বুজে আসা চোখ দুটো পুনরায় খুলল সায়ান। আশেপাশে তাকালো। তারপর ধীরে ধীরে বলল, আমাকে ধর বোন, মাথা ঘুরছে। হাঁটতে পারছি না, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাব। ভাইয়ের কথা শোনা মাত্র স্বর্ণ আর শখ দ্রুত তাকে ধরলো। তাদের চোখে পানি দেখে সায়ান কাঁদতে বারণ করলো। ফিসফিস করে জানালো সে ঠিক আছে এবং বাড়ির কেউ জানার আগে তাকে এক্ষুনি রুমে নিয়ে যেতে। ভাইয়ের অবস্থা দেখে কেউ কথা বাড়ালো না। ধীরে ধীরে দোতলায় নিয়ে যেতে সামনে পা বাড়ালো। চৌধুরী নিবাসের দোতলার রুমগুলো বাড়ির ছোট সদস্যদের দখলে। বড়রা থাকে নিচতলায়। দোতলায় সায়নের পাশের রুম শুদ্ধের। শুদ্ধের পাশটায় শখের রুম। শখ ও স্বর্ণ এক রুমে থাকে। ওরা দুজন ঘুমায়ও একসাথে, কিন্তু শীতলকে নেয় না, কারণ শীতলের ঘুমানোর ভঙ্গিমা ভালো না। সে ঘুমের ঘোরে পাশের জনের বুকের উপর পা তুলে দেয়। ঘুমের ঘোরে বকবক করে হাসে। পাশের ঘুমন্ত মানুষটা যদি হঠাৎ খিলখিল করে হেসে ওঠে তাহলে কেমন লাগে? তাছাড়া শখ আর স্বর্ণ দুজনেই রাত জেগে ফোনে কথা বলে। তারা এখন বড় হয়েছে, ব্যক্তিগত মানুষও রয়েছে। এইসব শীতল জানলে সবাইকে জানিয়ে দেবে। এই মেয়ের পেট পাতলা, তার পেটে কথা থাকে না। অগত্যা শীতল একা একটা রুমে থাকে। তার রুমের দরজা সব সময় হাট করে খোলা থাকে। বলা বাহুল্য, ইচ্ছে করে দরজা খোলা রাখে যাতে ভয় পেলে দৌড়ে বের হতে পারে। স্বর্ণ শখ বের হওয়ার আগেও দেখে দেখে এসেছে শীতল হাত পা ছড়িয়ে বেঘরে ঘুমাচ্ছে। কথা বলার সময় শীতলের গলার স্বর আস্তে হয় না। তার ফিসফিস করা কথাও পাশের জন শুনে ফেলে। তাই তাকে ডাকার ভুল করেনি তারা। তাছাড়া সায়ন তাদের কল করে বলেছে যেন কেউ বুঝতে না পারে এমন ভাবে বাসার বাইরে আসতে। কারণ তার এই অবস্থা থেকে তুলকালাম ঘটে যাবে। যা হবে সকালে দেখা যাবে। এই মুহূর্তে তার বিশ্রামের দরকার। শরীর ছেড়ে দিচ্ছে। অসহ্য ব্যথায় দু চোখ বুজে আসছে। তাছাড়া এবারই যে প্রথম তা নয়। এভাবে প্রায় দিনই মধ্যরাতে বাসায় ফিরে সে। আর তাকে চুপি চুপি বাসায় ঢুকতে সাহায্য করে তার ওই ছোট বোনরা। তারা চারজন বাইরে থেকে সিঁড়ির কাছে আসতেই হঠাৎ ড্রয়িং রুমের লাইট জ্বলে উঠল। অন্ধকার কেটে আলোর মাঝে দেখা গেল শাহাদাত চৌধুরী দাঁড়িয়ে আছেন। অর্থাৎ তাদের দৃষ্টি তাদের দিকে নিবদ্ধ। ছোট চাচ্চুকে দেখে চারজন ধরা পড়ে মাথা নিচু করে নিল। তবে মনে মনে খানিকটা স্বস্তি পেল সারাফত চৌধুরীর কাছে ধরা না পড়ায়। ওনার কাছে ধরা পড়লে খবর ছিল তাদের। শাহজাদ শাহাদাত চৌধুরী আঘাতপ্রাপ্ত সায়নের আপাদমস্তক তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। ছেলেটার মাথায় হাত পায়ের ব্যান্ডেজ করা। এই ছেলে কতবার বুঝিয়েছেন এসব রাজনীতি টাজনীতিতে না জড়াতে, কিন্তু এই ছেলে কথা শুনলে তো শুধু একবার নয়, বারবার বাড়ির সব সদস্যরা বুঝিয়েছেন তাকে এইসব না করতে, কিন্তু সে শোনেনি।
বরং জেদ দেখিয়ে দলনেতা হয়েছে। তার চেলাপেলারা তাকে ভাই ভাই করে ডেকে মুখে ফেনা তুলে ফেলে, মিছিল মিটিং করে, মারামারিতেও দেখা যায়। যতদিন যাচ্ছে রাজনীতির সঙ্গে আরো জড়িয়ে যাচ্ছে সে। এবং আজ জানা গেছে আবু সিদ্দিক নামের একজন রাজনীতিবিদদের ডান হাত সে। নির্বাচনের জন্য যত দৌড়ঝাঁপ করতে হয় করছে আবু সিদ্দিকের হয়ে। একথা শোনা মাত্র সারাফত চৌধুরী ভীষণ খেপেছে তার উপর। কারণ চৌধুরী নিবাসের কেউ সরাসরি রাজনীতিতে জড়ায়নি কখনো। শাইনি এই দুঃসাহস দেখিয়েছে। এসবের চক্করে কবে যে মার খেয়ে মরে রাস্তায় পড়ে থাকে কে জানে। ভালো স্টুডেন্ট সে, রেজাল্টও ফার্স্ট ক্লাস। অথচ আবেগের বশে ভুল ডিসিশন নিয়ে ক্যারিয়ার নষ্ট করতে রাজনীতিতে নাম লিখিয়েছে। তাকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না রাজনীতি এত সোজা নয়। রাজনীতিতে টিকতে গেলে নোংরা সাফ করার সঙ্গে নিজের গায়ে নোংরা লাগাতে হয়। লয়াল পার্সন হয়ে আর যাই হোক কখনো রাজনীতি করা যায় না। করলে যান মান সহ ক্ষমতা স্থায়িত্ব থাকে না। এসব ভাবতে ভাবতে উনি এগিয়ে এলেন ড্রয়িং রুমের দেয়ালে সেটে রাখা বড় দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিলেন। একবার তাকালেন বড় ভাইয়ের রুমের দিকে। ওই মানুষটা কিছুক্ষণ আগে রুমে গিয়েছে। ছেলের টেনশনে অস্থির হলেও কাউকে বুঝতে দিতে রাজি নন তিনি। সায়ন পরশুদিন দুপুরে সবার সঙ্গে খেয়ে বের হয়েছিল। এরপর খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। ফোনও বন্ধ ছিল, তার ফ্রেন্ডরাও খোঁজ দিতে পারছিল না। দলের চেলাপেলাদের জিজ্ঞাসা করেও লাভ হয়নি। মধ্যিখানে একদিন পর এত রাতে বাড়ি ফিরেছে সে। ছেলেটা বাড়ি ফিরেনি দেখে বড়দের কারো খাওয়া নেই, চোখে ঘুম নেই। অথচ এই ছেলের মধ্যে এক ফোঁটা অনুশোচনা নেই, খারাপ লাগার রেশ নেই। মনে মনে এসব ভেবে উনি শখ ও স্বর্ণকে সরাতে বলে নিজে সায়নকে ধরে উপরে নিয়ে যেতে যেতে বললেন, নিজের জানের মায়া না করো, বাবা মায়ের কথা অন্তত মাথায় রাখতে পারো। তাদের বয়স হচ্ছে, আর কত। সায়ন বরাবরের মতোই নিরুত্তর। রোজ এক কথা শুনতে শুনতে কানের পোকা বের হয়ে গা সওয়া হয়ে গেছে। এখন কেউ কিছু বললে তার গায়ে লাগে না, খারাপও লাগে না, বরং বেহায়া মনে আনন্দ। কারণ ভীষণ শখের পেশায় নিজের নাম তৈরি করতে পেরেছে, ক্ষমতা অর্জন করেছে। তার নাম শাহরিয়ার চৌধুরী সায়ান। রাজনীতির মাঠে তাকে শাহরিয়ার ভাই নামে পরিচিত সে। এটা তার কাছে গর্বের অহংকারে। শাহাদাত চৌধুরী তাকে ধরে রুমে পৌঁছে দিয়ে সাবধানে বিছানায় শুইয়ে দিলেন। কিভাবে এই অবস্থা হলো সরাসরি জিজ্ঞাসাও করলেন। সায়ন জানালো, বিপক্ষ দলের ছেলেপুলেরা একা পেয়ে দুঘা বসিয়েছে। একা থামতে পারেনি কাউকে, ফলস্বরূপ আত্মরা হতে হয়েছে। রাজনীতি মানেই তো একদিন মারো তো আরেকদিন মার খাও। এ আর নতুন কি। মাঝখানে একদিন হসপিটালে ছিল, বাসায় জানলে দুশ্চিন্তা করবে তাই কাউকে জানায়নি সে। ফোনটা হারিয়ে গেছে বিধায় কাউকে জানাতেও পারেনি। দুশ্চিন্তার কারণ নেই, সে একদম ঠিক আছে। একের পর এক সায়নের দুর্বল যুক্তি শুনে শাহাদাত চৌধুরী শুধু শুনলেন। তারপর কিছু লাগবে কিনা জানতে চাইলেন। সায়ন বালিশে মাথা রেখে না বোধক মাথা নাড়লেও মনে মনে ঠিকই বলল, ছোটবেলার মতো প্যান্ট খুলে আমাকে হিসু করিয়ে আনো চাচ্চু, বড্ড চাপে আছি। এখন বড় হয়েছে, এ কথা কি আর মুখে বলা যায়। তবুও দু হাতে ব্যান্ডেজ দেখে শাহাদুত চৌধুরী নিজে থেকে জানতে চাইলে ওয়াশরুমে যাবে যাবে কি না। মনের কথা বুঝে ফেলায় সায়ন একটু লজ্জা পেল, তবে মুখে বলল যাবে না। এ কথা শুনে উনি চলে গেলেন। উনি যাওয়ার পরপরই শখ আর স্বর্ণ খাবার হাতে রুমে ঢুকলো। শখ নিজে হাতে বড় ভাইকে খাইয়ে মেডিসিন খাইয়ে দিল। এদিকে খাওয়ার পর পর প্রেশারের চাপ, প্রস্রাবের চাপ আরো বেড়েছে। ছোট বোনদের বলতেও পারছে না ওয়াশরুমে নিয়ে যাওয়ার কথা। যতই হোক বোন তো। এদিকে ঘড়ির কাঁটা এসেছে 3-এর ঘরে। সময় কাটছে যেন বাতাসের গতিতে। অনেক রাত হয়েছে দেখে বোনদের ঘুমাতে যেতে বলে কাঠ হয়ে পড়ে রইল সে। সব ভাইয়ের গায়ে চাদর টেনে পা বাড়াতে সায়ন চোখ বন্ধ করা অবস্থায় বলল, শুদ্ধ কি বাসায় আছে নাকি চলে গেছে? ছোট ভাইয়া বাসাতেই আছে, ওকে ডেকে দিয়ে যা। আস্তে ডাকিস, কেউ যেন না শোনে। আচ্ছা ভাইয়া। এ কথা বলে শখ আর স্বর্ণ শুদ্ধের রুমের দরজায় নক করলো। দুবার নক করতেই শুদ্ধ বেরিয়ে এলো, সম্ভবত পড়ছিল। এত রাতে দুজনকে দেখে কিছু বলার আগেই স্বর্ণ জানালো সায়ান ডাকছে। এত রাতে সায়ানের ডাকা মানে আহত হয়ে বাড়ি ফিরেছে। সে কথা না বাড়িয়ে তাদের যেতে বলে নিজেও পা বাড়ালো বড় ভাইয়ের রুমে। শুদ্ধ সায়নের রুমে গিয়ে কেবল দাঁড়াতেই সায়ন তীক্ষ্ণ দৃষ্টিতে ছোট ভাইয়ের দিকে তাকালো। রাগে মুখ থমথম করছে তার। এতক্ষণ নিজেকে সামলালেও শুদ্ধকে দেখা মাত্র চরচর করে রাগ বাড়ছে। ইচ্ছে করছে নাক বরাবর ঘুষি বসিয়ে দিতে। শুদ্ধ বড় ভাইয়ের দৃষ্টির মানে বুঝেও নির্বাক। সে জানে তাকে ডাকার মূল কারণ। সে নিজেও ভাইয়ের দিক থেকে দৃষ্টি সরালো না, বরং চোখে চোখ রেখে
সামনের সোফায় রাজকীয় ভঙ্গিমায় বসলো। তাকে এভাবে বসতে দেখে সায়নের মেজাজ আরো বিগড়ে গেল। সে ব্যথা শরীরে চট করে উঠে বসলো, তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, যেটা করছিস ভালো হচ্ছে না, এখানেই থেমে যা। কোনটা ভালো হচ্ছে না? কিসের কথা বলছি ভালো করেই জানিস। মিষ্টি কথায় বাউলার বাদ মিষ্টি কথার বাউয়াল বাদ দিয়ে ঝেড়ে কাশ। তুমি কি আমার গপ যে মিষ্টি বাউয়াল ঝাড়বো? কেন ডেকেছো বলো? তুই আমার পিছু পিছু কৃষ্ণনগর কেন গিয়েছিলি? শুদ্ধ সঠিক জবাবের ধারে কাছেও গেল না, বরং তেরা কণ্ঠে তাচ্ছিল্য করে বলল, ভুল পথে ছেড়ে সঠিক পথে এসো। এতে তুমি আমি দুজনেই ভালো থাকবো। আমি সঠিক পথে আছি, না নেই। তুমি ভুল মানুষের সঙ্গ পেয়ে ভুলকে সঠিক বলে চালিয়ে দিলে হবে না। তোমাকে আগেও বলেছি চোখ কান খোলা রেখে আগে মানুষ চিনে পা বাড়াও। এখন তোমার থেকে আমাকে মানুষ চেনা শিখতে হবে? আমি বোকা, তুই চালাক, এটাই বোঝাতে চাচ্ছিস? বোঝাতে চাচ্ছি না, সরাসরি বলছি তুমি বোকা। বোকা বলেই যে কেউ সহজে তোমার ব্রেন ওয়াশ করতে পারে। তুমি না ভেবেই ভুল মানুষকে বাঁচাতে বুলেটের সামনে বুকে পেতে দাঁড়িয়ে যাও। সে মর্নিউ ভাই। শুদ্ধ ভাইয়ের ধমক শুনে শুদ্ধ দমল না, বরং সে আগের তুলনায় তীক্ষ্ণ স্বরে পাল্টা জবাব দিল, চেঁচিয়ে সত্যকে মিথ্যা প্রমাণের বৃথা চেষ্টা করে এনার্জি লস করো না। এখনো সময় আছে, মানুষ চেনা শিখে নাও, নয়তো চরম মূল্য দিতে হবে তোমাকে। আজ তোমার দলের একজনকে মেরেছি, একই কাজ করলে আগামীতে আরো 10 জনকে মারবো। একজন রিসার্চার হিসেবে শুধু নাম কামিয়েছি তা কিন্তু নয়, ঘাড়তারা হিসেবেও নামডাক রয়েছে আমার। আর সেটা তোমার থেকেও কেউ ভালো জানে না নিশ্চয়। ঢাকায় ফিরে যা, এসবের মধ্যে নিজেকে জড়াস না। এক কথা বারবার বলতে পারবো না, এর আগেও তোর গায়ে হাত তুলিনি, আর তুলতেও চাই না। ফিরে যা, নিজের কাজে মন দে। আমার পার্টি অফিসের আশেপাশে তোকে যেন না দেখি। সবার কাছে তুই ভালো ছেলে, তাই হয়ে থাক। বড় ভাই যদি ভুল পথে পা বাড়ায়, তাকে সঠিক পথে আনার দায়িত্বটাও আপনা আপনি ছোট ভাইয়েরই ঘাড়ে চলে আসে। আমি সর্বদা আমার দায়িত্ব পালনে অটল থাকি, আছি, তাই থাকবো। আর তোমাকে আগেও বলেছি সিদ্দিক ভালো মানুষ নয়, তার সঙ্গে কাজ করতে পারবে না তুমি। কেন পারবো না? আমি বারণ করছি তাই। তুই বারণ করার কে? আমি কে সেটা নিজেই নিজেকে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। তবে আমি যখন বলছি তুমি সিদ্দিকের হয়ে কাজ করতে পারবে না, মানে পারবে না। আমি তোমাকে করতে দেব না। এবার বাড়াবাড়ি করছিস তুই হয়তো, তবে আমি ততক্ষণ ভালো যতক্ষণ আমার আপনজন নিরাপদ থাকে। তোমার ছেলেদের মানা করো চৌধুরী নিবাসের দিকে ভুলেও যেন চোখ তুলে না তাকায়। নয়তো রিসার্চের কাজে ব্যবহার করা ইঁদুরের পরিবর্তে তাদের জ্যালজন্ত শরীর ব্যবহার করব। এতে একটুও খারাপ লাগবে না আমার, বরং কয়েকটা নিরীহ ইঁদুর বেঁচে যাবে বলে ভালোই লাগবে। এ কথা বলে শুদ্ধ উঠে চলে গেল। সায়ন দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। রাজনীতি করে সে আর তাকে কিনা দাপট দেখায় এই ছেলে। এত বড় সাহস, ছোট হয়ে বড় ভাইকে থ্রেট দেয়। শুনবে না, কারো কথাতেই রাজনীতি থেকে সরবে না সে। সেও এবার দেখবে শুদ্ধ ঠিক কি করে, কতদূর অবধি যেতে পারে। এদিকে রুম থেকে বের হয়েও আবার ফিরে এলো শুদ্ধ। সায়নের দিকে হাত বাড়িয়ে বলল, চলো। কোথায়? ছোট হয়েও বহুবার বড় ভাইকে ছোট কাজ সারতে সাহায্য করেছি, আজও দায়িত্ব পালন করি, হাত ধরো। একথা শুনে সায়ন দাঁত কটমট করে তাকিয়ে রইল। জেদ দেখিয়ে মুখ ফিরিয়ে নিল ভাইয়ের থেকে। তাকে মুখ ফিরাতে দেখে শুদ্ধ এক ভুরু উঁচু করে তেরা স্বরে বলল, মুখ ফিরিয়েও লাভ হবে না। এখন আমার সঙ্গে তোমাকে ওয়াশরুমে যেতেই হবে। আর আমার কথাতেই তোমাকে সিদ্দিকের সঙ্গ ছাড়তে হবে। এ কথা নড়চড় হবে না। চাইলে চেষ্টা করে দেখতে পারো, তবে ফলাফল যা আসবে আমার কথা মতো। প্রয়োজনে লিখে রাখো। আমি শুদ্ধ যে এক কথার মানুষ সেটা মনে করিয়ে দিতে হবে না নিশ্চয়। একথা বলে শুদ্ধ ভাইয়ের হাত শক্ত করে চেপে ধরে উঠে দাঁড় করালো। অন্যদিকে তলপেটের চাপ, অন্যদিকের ভাইয়ের জেদের কাছে হার মেনে সায়নকে উঠতেই হলো। শারাফাত চৌধুরী 3 সন্তান, সায়েন, শুদ্ধ, শখ। তারা বরাবরই মেধাবী স্টুডেন্ট। তাদের সঙ্গে পড়াশোনা নিয়ে ঘ্যান ঘ্যান করতে হয়নি কাউকে, বরং তারা ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হয়েছে। প্রতিটা পরীক্ষায় ক্লাস 10 অবধি শুদ্ধ সায়েন সময় বের করে ছোট বোন শখকে পড়িয়েছে। তার জটিল সমস্যাগুলো যত্ন করে বুঝিয়েছে। বোঝাতে গিয়ে কখনো মেরেছে, কখনো বকেছে। শখ মার বকা খেয়ে তাদের কাছেই পড়া শিখেছে। শখ সায়নের কাছে পড়তো ইংলিশ, শুদ্ধর কাছে ম্যাথমেটিক্স। তাদের পড়াশোনার ধরনে আলাদা করে টিউশনির ব্যবস্থা করে দিতে হয়নি কখনো। বোনের জন্য প্রয়োজনীয় সাজেশন, নোটস তারাই নিজেরা কালেক্ট করে এনে দিত।
কার থেকে আনতো এই প্রশ্ন করার সাহস হয়নি শখের। সে শুধু মন দিয়ে পড়তো। তাকে পড়ানোর মূল শর্ত ছিল ভালো রেজাল্ট। কিভাবে করবে কি সে জানে সে জানে। শুদ্ধ সায়ন দুজনেই মাসে দুটো করে পরীক্ষা নিত। কোশ্চেন করতো জটিল করে, এতটা জটিল যে মাঝে মাঝে কোশ্চেন দেখে শখের ঘাম ছুটে যেত। ভুলেও যেত এটা কোনো বোর্ড পরীক্ষা নাকি অন্য কিছু। তবে পরীক্ষায় ভালো করলে যখন দুই ভাই তারা আবদার পূরণ করত, খুব খুশি হতো। মনে হতো কষ্ট সার্থক। এমন কষ্ট করতে ইচ্ছুক সে। পরীক্ষায় ভালো ফল করে সায়নের কাছে তার প্রথম আবদার ছিল, ভাইয়া আমি ফানুস উড়াতে চাই। এত ফানুস উড়াতে চায় যে আকাশটা পুরো ফানুস ফানুস দেখায়। সপ্তাহখানিক পর তার আবদার পূরণ করেছিল সায়েন। সে অনেকগুলো ফানুস এনে সবাইকে সঙ্গে নিয়ে হই হই করে ফানুস উড়িয়েছিল। কি যে চমৎকার ছিল সেই মুহূর্তটুকু! রাতের বেলা ছাদে গিয়ে আকাশের দিকে তাকালেই সেদিনের কথা মনে পড়ে যায় তার। সায়ন এই বাড়িতে বড় ছেলে হলেও বাড়িতে সবার সঙ্গে হাসি মুখে কথা বলে, মজা করে, বোনদের পেছনে লাগে, হাত ভর্তি জিনিস এনে দেয়, ছোটখাটো আবদার পূরণ করে। তবে তার থেকে শুদ্ধ একটু ব্যতিক্রম। সহজে হাসতে দেখা যায় না তাকে। হাসলেও মুচকি হাসি অবধি সীমাবদ্ধ। এই স্বভাব পেয়ে তার বাবার শরাফত চৌধুরীর থেকে। শরাফত চৌধুরী যুবককালের কার্বন কপি যেন শুদ্ধ। কথায় কাজে একই রকম তেরা স্বভাবের। যা পছন্দ নয় কখনো করবে না। তাকে দিয়ে সে কাজ কেউ করাতেও পারবে না। আবার যা পছন্দ তার থেকে কেড়ে নিতে পারবে না। যেটা তার শুধু তারই। যেটা করবে বলে ঠিক করবে সেই করবেই। তাকে আটকানো মুশকিল প্রায়। স্বাভাবিক কথা বলার সময়ও তার দৃষ্টি দেখে আচমকা বুকটা ধক করে ওঠে। মনে হয় এই বুঝি মনের গোপন কথা পড়ে ফেললো। সায়নের সঙ্গে সব ভাই বোনের সম্পর্ক খুনসুটিপূর্ণ হলেও শুদ্ধের সঙ্গে বনাবনি পড়ে না কারো। সারাফাত আর শুদ্ধ বাড়ির এই দুই পুরুষ একটু আলাদাই বলা চলে। নিজের আপন ভাই হলেও শখ তাকেও একটু ভয় পায়। পরীক্ষা ভালো ফল করে সে ভয়ে ভয়ে শুদ্ধর কাছে আবদার করেছিল, ভাইয়া তোমার কাছে আমি কিছু চাই। খাতাতে ম্যাথ করতে করতে শুদ্ধ চোখ তুলে বোনের দিকে তাকালে শখ থতমত খায়। কথা ভুলে যায়। কথার খেই হারিয়ে সে ভুলে যায় কি বলতে চেয়েছিল। বোন ভয় পাচ্ছে দেখে শুদ্ধ নরম সুরে জিজ্ঞাসা করেছিল, কি চাস? রিসার্চার সৈয়ব চৌধুরী শুদ্ধর বোন হিসাবে সবার কাছে এক্সট্রা সম্মান পেতে চাই। তোমাকে সফল রিসার্চার হিসাবে দেখতে চাই আমি। একথা শুনে শুদ্ধ জবাব দেয়নি, হাসেও নি। শুধু বোনের দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল। রিসার্চার হওয়ার তারও স্বপ্ন ছিল, কিন্তু শরাফত চৌধুরী চাইতেন সে মেরিনার হোক। বড় বড় শিপে শিপে ঘুরে বেড়াক দেশ হতে দেশান্তর। যখন বোনকেও সাপোর্ট পেতে দেখলো, সেও সিদ্ধান্তে অটল রইল। এরপরে পড়াশোনার তাগিদে চলে গেল ঢাকায়। সায়নের ব্যস্ততা বেড়ে গেল। দুই ভাইয়ের কাউকে না পেয়ে শখ টিউশন টিচারের ব্যবস্থা করে দেওয়ার জন্য বাবাকে জানালো। সারাফাত চৌধুরী নিজের মেয়ের জন্য হোম টিউটার ঠিক করে দিয়েছিলেন। শখ অনেক দিন উনার কাছে পড়তো। এর মধ্যেই আনাগোনায় শোনা গেল সায়ন মিছিলে যায়, রাজনীতি করা ছেলেপুলের সঙ্গে ঘুরে, ভার্সিটিতে যার তার সঙ্গে হাতাহাতি করে। এভাবে প্রায় দিনই তার নামে অভিযোগ আসতে লাগলো। সারাপাত চৌধুরী খোঁজ নিয়ে জানলেন সত্যিই ছেলে রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছে। মেরে ধরেও তাকে রাজনীতি ছাড়ানো গেল না, বরং তার মধ্যে আদম্য জেদের সৃষ্টি হলো। ঝুঁকে পড়ল রাজনীতিতে। এভাবেই দিন যেতে যেতে ক্ষমতার জোরে পেয়েছে দলনেতার পদ। কিন্তু তার হঠাৎই পাওয়া ক্ষমতার ব্যাপারে একটা ঘাপলা রয়েছে। আর এই ঘাপলাটা ঠিক সর্ষের মধ্যে ভূত থাকার মতন রহস্যময়। আগামীকাল সারাফত চৌধুরীর মা শেফালী চৌধুরীর প্রয়াত বার্ষিকী। সেই উপলক্ষে সারাফত চৌধুরীর নিমন্ত্রণে নিকট আত্মীয়দের উপস্থিতি দেখা যাচ্ছে চৌধুরী নিবাসে। ছড়িয়ে ছিটিয়ে যার যার মতো ঘুরে ফিরে সময় পার করছে আত্মীয় মহল। কেউ কাজে হাত লাগিয়েছেন, কেউ বা সমালোচনায় ব্যস্ত। শতরূপা চৌধুরী এখনো আসেনি, তবে জানিয়েছেন কালকে সময় মতো চলে আসবে। জটিল একটা কেসের দায়িত্ব ওনার ঘাড়ে, তাই আজ সময় করে উঠতে পারেননি। খাওয়া দাওয়া অনুষ্ঠান যেহেতু কালকে অবশ্যই আসবে। নিমন্ত্রিত মানুষদের আপ্যায়নের ত্রুটি না রাখতে চৌধুরীর তিন কর্তা এক একজন এক এক দায়িত্ব নিয়েছেন এবং কাজ ভাগ করে ওনারা সেসব কাজে ব্যস্ত। চৌধুরী নিবাসের বাগান এরিয়ায় প্যান্ডেল তৈরির কাজ চলছে। সারি সারি চেয়ার পেতে সেখানে বসানো হবে আমন্ত্রিত মেহমানদের। রান্নার আয়োজন প্যান্ডেল থেকে একটু দূরে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চেনা জানা মানুষ সহ দুটো এতিমখানায় খাবার পাঠানো হবে। সব মিলিয়ে হাজার তিনেক মানুষের খাবারের আয়োজন করা হয়েছে।
তবে এবারই প্রথম তা নয়, প্রতি বছর এই দিনটিতে এভাবেই এত মানুষ খাওয়ান শরাফত চৌধুরী এবং দোয়া চেয়ে নেন মৃত বাবা ও মায়ের জন্য। ঘড়িতে সময় সকাল 10:30। শুদ্ধ আর শাওয়ান চৌধুরী বাজার সদাইয়ের কাজ সেরে কেবল বাসায় ফিরেছে। প্রচন্ড গরমে যান যাই যাই অবস্থা, পরনের টি শার্ট ভিজে জবজব করছে। আজ সকাল থেকে সূর্যটা যেন মাত্রাতিরিক্ত ক্ষেপে আছে। রাগের বহিঃপ্রকাশ হিসেবে গরমের তীব্রতা দুর্ভোগ হিসেবে উগরে দিচ্ছে জনজীবনে। এদিকে এত মেহমান, এত গল্প কথা, হাসাহাসির শব্দে মেজাজটাই যেন আপনা আপনি চিরচির করে বেড়ে যাচ্ছে। অসহ্য লাগছে সবকিছু। গতরাতে ঠিকঠাক ঘুম পুরো না হওয়ার কারণে মাথা ভার হয়ে আছে, চোখ লাল হয়ে আপনা আপনি বুজে আসছে। তবুও নির্বিকার হয়ে মেজযাত্রীর সঙ্গে বাজারের কাজ সারল শুদ্ধ। ডেকোরেটরের লোকদের কাজ বুঝিয়ে দিল, লিস্ট দেখে যেগুলো মিস গেছে সেগুলো নতুন করে লিস্ট করলো। আবার বাজারে গিয়ে সেগুলো এনে বাবুর্চিকে হাতে ধরিয়ে বুঝিয়েও দিতে হবে। ড্রয়িং রুমে অনেক মানুষের উপস্থিতি দেখে সাওয়ান সাফওয়ান চৌধুরী নিজে ফ্রেশ হওয়ার জন্য সোফা সেরে উঠে দাঁড়িয়ে শুদ্ধকে বললেন, যা ফ্রেশ হয়ে রেস্ট নে, একটু পর আবার যেতে হবে হোম। কথা বলে সাফওয়ান চৌধুরী চলে গেলে অগত্যা শুদ্ধও উঠে দাঁড়ালো। উকি ঝুঁকি মেরে মা কিংবা বোনদের কাউকে দেখতে পেল না। এত গরমে বাইরে থেকে এলে কেউ যে এক গ্লাস পানি দেবে তাও কারো হুঁশে নেই। রান্নাঘরের সামনে আত্মীয়দের জটলা দেখে নিজেও আর সেদিকে গেল না। ক্লান্ত শরীরে সিঁড়ি বেয়ে ওঠার সময় দেখা হলো স্বর্ণের সঙ্গে। স্বর্ণকে দেখে বিরক্ত স্বরে বলল, সবগুলো একসাথে কোথায় হারাস তোরা? কাজের সময় একটাকেও পাওয়া যায় না। সায়ন ভাইয়াকে মেডিসিন দিতে গিয়েছিলাম। মা কোথায় দেখেছিস? বড় মা রান্নাঘরে আছে বোধহয়। মাকে বিয়ে বল আমার খাবারটা উপরে পাঠিয়ে দিতে। ঠিক আছে। একথা বলে শুদ্ধ পাশ কাটিয়ে রুমে চলে গেল। তাকে যেতে দেখে স্বর্ণ ওনার আড়ালে থাকা ফোনটা শক্ত করে ধরে শ্বাস ছাড়লো। ভাগ্যিস ধরা পড়েনি, নয়তো শীতলের ফোনটার মতো তার ফোনটাও অকালে অক্কা পেত। সে আশেপাশে তাকিয়ে ফোন কানে ধরে পরে কথা বলবো বলে কল কেটে আগে ছুটলো রান্নাঘরে। শুদ্ধ ভাইয়ের আদেশ মানে সঙ্গে সঙ্গে করা প্রয়োজন, নয়তো বাস কখন কোন দিক দিয়ে আসবে তা বলা মুশকিল। বাড়ির গৃহিণীরা রান্নাঘরে বসে গল্পে গল্পে অনুষ্ঠানের জন্য আনা বাজার সদাই গুছিয়ে রাখছেন। এখানে শীতল শখও আছে। শখ মায়ের হাতে হাতে কাজ গুছিয়ে দিলেও শীতল বসে বসে কিসমিস চিবাচ্ছে। তার মন মেজাজ খুব খারাপ। এতটা খারাপ কেউ কিছু বললেই খেকিয়ে উঠছে, তর্ক করছে, ঝগড়াও হয়েছে দুজনের সঙ্গে। তারপর সকাল থেকে গাঢ় হয়ে রান্নাঘরে বসে আছে। এখান থেকে সরেনি, কারোর সঙ্গে কথাও বলেনি। কারণ কড়াভাবে আদেশ জারি করা হয়েছে তাকে যেন স্মার্টফোন কিনে দেওয়া না হয়। যে দিবে আগে তার বিচার হবে, তারপর শীতলের। এই সিদ্ধান্তের পরপরই বিশেষ বিবেচনার মতো পরিবর্তনও করা হয়েছে। মেয়ে কলেজে পড়ে, বাইরে যাবে, কখন কি প্রয়োজন হয় বলা যায়। তাই বিশেষ বিবেচনায় তাকে বাটন ফোন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, শুধু বাইরে গেলে যোগাযোগের জন্য। এছাড়া জরুরি প্রয়োজন হলে বাসার কারো থেকে ফোন নিতে পারবে, তবে সেটা কিছুক্ষণের জন্য, সময় নির্ধারণ করে। আর এই আদেশ জারি করেছে তার বাবা শাহাদাত চৌধুরী। বাবার কথা শোনার পর থেকে তার মন মেজাজ ভালো নেই। রিকোয়েস্ট করেও লাভ হয়নি। ইস, সবে টিকটক করা শুরু করেছিল। দিন দিন একটু একটু করে লাইক ও কমেন্টের সংখ্যা বাড়ছিল। বাড়ছিল তার ফ্যান ফলোয়ার। আর এখন ওই ফোন হারাতে হলো। ওহ থুরি, তার ফোন তো হারায়নি, আছড়ে ভেঙে ফেলা হয়েছে। তাও আবার কে ভেঙেছে? এই বাড়ির শুদ্ধ পুরুষ। থুরি, এখানেও একটা ভুল হলো। শুদ্ধ পুরুষ নয়, তাকে বলা উচিত দূষিত পুরুষ। কারণ এই একমাত্র পুরুষ তার জীবনের স্বাধীনতা কেড়ে নেয়, মর্জির দাম দেয় না। উল্টে তার আদেশ জোরপূর্বক চাপিয়ে দেয়, কিছু বলাও যায় না। বললে চেলা কাঠের বাড়ি। প্রচলিত এক কথাই আছে না, ছোট মরিচের ঝাল বেশি। তাদের এ বাড়িতে প্রবাদটি একেবারে খাপে খাপ মিলে গেছে। নয়তো সায়ন তুখোড় রাজনীতিবিদ, একজন নেতাও। বাইরে মারামারি কাটাকাটি করলেও বাড়িতে যেন শান্ত জল। কই, কারো সঙ্গে রুড বিহেভ করে না, রাগ দেখায় না, যখন তখন মারে না, ধমকায় না। অথচ মহামান্য শুদ্ধ পুরুষ রিচার্ডসার হয়ে সবার মাথা কিনে নিয়েছে। সে যা বলবে সেটাই সঠিক, সেটাই সমীচীন। বাকিটা সব ভুল। জ জবরঞ্জ মারামারি ধমকাধমকি কোনো কিছুতেই সে বাদ রাখে না। গতবার বাসায় এসে চটাস করে বলে বসলো বাড়ির কোনো মেয়ে বউ হেজাব ছাড়া বের হতে পারবে না।
পর্দা না করলেও মার্জিত পোশাকে চলতে হবে। যদিও সে ভুলেও দেখে তার কথার হেরফের হয়েছে তাহলে খবর আছে। ব্যাস, হয়ে গেল। এরপর দিন বড়মা সবার হাতে হিসাব ধরিয়ে দিল। এখন হিজাব ছাড়া বাইরে যায় না কেউ। গরমে চুলের গোড়ায় ঘাম জমে চুল ভিজে যায়, তাও হিজাব ছাড়া বের হওয়ার জো নেই। এখানেই শেষ নয়, আরো অনেক নিষেধাজ্ঞা আছে তাদের সবার জন্য। আর এসবে সে বিরক্ত নয়, মহা বিরক্ত। মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করে, এসব যন্ত্রণা থেকে মুক্ত দেন শুদ্ধি ভাই। খুব প্রয়োজনে বিয়ে করে বউকে এসব প্যারা দেন। কিন্তু মায়ের ভয়ে বলা হয়ে ওঠে না। বললে চাপার দাঁত একটাও আস্ত থাকবে না, তা বলার অপেক্ষা রাখে না। হঠাৎ কাঁধে ঝাঁকুনি খেয়ে শীতল ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। খেয়াল করলো রান্নাঘরে শুধু বড় মা ছাড়া কেউ নেই। আচমকা বাকিরা কোথায় গেল জানতে চাইলে বড় মা জানালেন, প্যান্ডেল করার জন্য একটা ছেলে মই নিয়ে উপরে উঠতে গিয়ে বেখেয়ালে মাটিতে পড়ে গেছে। তাকে দেখতে বাকিরা বাগানে ছুটেছে। এই কথা শুনে সেও যাওয়ার জন্য পা বাড়ালে সিতারা চৌধুরী তাকে ধরে থামিয়ে দিলেন। তারপর তার হাতে খাবারের ট্রে ধরিয়ে দিয়ে বললেন, খাবারটা শুদ্ধ রুমে দিয়ে আয় তো মা। আমি গিয়ে দেখি ছেলেটার কি অবস্থা। একথা বলে উনি অ্যান্টিসেপটিক ক্রিমটা হাতে নিয়ে নিজেও দ্রুত পায়ে রান্নাঘর ছাড়লেন। শীতল বিরক্ত হয়ে রাগে গজগজ করতে করতে গেল খাবার পৌঁছে দিতে। গতদিন যার মার খেলো তাকে এখন খাবার দিতে দিতে যেতে হচ্ছে। এটাই হচ্ছে তার নিয়তি। সে শুদ্ধ রুমের নক করে সায়নের রুমে উকি মারতে ভুলল না। সায়ন বেঘরে ঘুমাচ্ছে। কড়া মেডিসিনের প্রভাবে দুদিন ধরে পড়ে পড়ে ঘুমাচ্ছে সায়ন। ফোনটা কাছে নিয়ে বিধায় ঘুমাতে পারছে না, নয়তো মিনিটে মিনিটে ফোন এসে কান ঝালাফালা করে দেয়। সেদিন সায়নের ব্যান্ডেজ দেখে শাহাদাত চৌধুরী ভেবেছিলেন অল্প স্বল্প আঘাত, কিন্তু আদৌ তা নয়। পরদিন ডাক্তার যখন ক্ষতস্থান ড্রেসিং করিয়ে তার ব্যান্ডেজ চেঞ্জ করায়, তখন সেটা দেখে আঁতকে ওঠে অনেকেই। সিতারা চৌধুরী ডুকরে কেঁদে ওঠেন। এসব ছাড়ার জন্য আবার বোঝান। মায়ের কান্না দেখে সায়ন নিশ্চুপ থাকে, তবে আনমনে খুঁজতে থাকে তার রাগী বাবাকে। অথচ যাকে খুঁজে দুদিন পেরিয়ে গেলেও উনি আসে না, জিজ্ঞাসা করে না তার শরীরের হাল হকিকত, আর না ছেলের কথা কারো থেকে জানতে চেয়েছেন। কেউ বলতে গেলে হাতের ইশারায় থামিয়ে দিয়েছেন। এমন না ছেলেটা মহৎ কাজ করতে গিয়ে আহত হয়ে ফিরে এসেছে। সে রাজনীতি করে, মস্ত বড় রাজনীতিবিদ, সে থাকুক তার মতো। এ কথা বলে শারাফত চৌধুরী একবারও এদিকে পা মারাননি। তবে শুদ্ধর থেকে সায়ন ভাই যে শতগুণে ভালো এ কথা কেউ বোঝে না কেন। বুঝলে সায়ন ভাইকে নয়, বরং খাঁটা শুদ্ধকে বকাঝকা শোনাতো। হঠাৎ দরজা খোলার শব্দ। শীতল ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে শুদ্ধ ভুরুজোড়া কুঁচকে তাকিয়ে আছে। সদ্য শাওয়ার নিয়েছে, পরনে আকাশি টি শার্ট ও কালো ট্রাউজার। সে সায়নের রুমের দরজা থেকে সরে এসে শুদ্ধর মুখোমুখি দাঁড়ালো। তারপর অন্যদিকে তাকিয়ে বলল, খাবার বড়মা পাঠালো। থেমে থমথমে হয়ে আছে শীতলের মুখ। বিরক্তিও বটে। এ লোকটাকে তার সহ্য হয় না। চাচাতো ভাই হয়েছে তো কি, তার অতিরিক্ত শাসনের জন্য সে তার চক্ষুশূল। তার মুখভঙ্গি পড়ে শুদ্ধ খিটখিটে মেজাজে বলল, কোনো অসহায় মানুষকে তো কেউ এভাবে খাবার দেয় না। মিনিমাম ম্যানার্সটুকু কি গিলে খেয়েছিস? এ কথা বলে শীতলের বাড়িয়ে দেওয়া ট্রেটা শুদ্ধ হাতে ধরলো না, দরজা থেকে সরে দাঁড়ালো। শীতল মনে মনে তাকে গালি দিতে দিতে রুমে গিয়ে সেন্টার টেবিলে আস্তে করে ট্রেটা রাখলো। সেটা রাখতে গিয়ে চোখ গেল তার ভাঙাচোরা ফোনের দিকে। ফোনটার দিকে হাত বাড়াতে গেল শুদ্ধ বাহু ধরে বিছানার দিকে এক ধাক্কা মেরে বসিয়ে দিল। শীতল তিরিক্ষি মেজাজে কিছু বলার আগে শুদ্ধ চোয়াল শক্ত করে বলল, শুনলাম আমাকে নাকি গালাগাল দিয়েছিস তুই। অভিযোগ করেছিস আমি তোকে শুধু শুধু মারি। চাচাতো বোন বলে তোর ভালো সহ্য করতে পারি না আমি? হ্যাঁ বলেছি, এখনো বলছি। তুমি আমাকে শুধু শুধু মারো। ছোট বোন প্রেম করলে অন্য ভাইয়েরা বুঝিয়ে বলে, আর তুমি আমাকে বোঝানো তো দূর, ডাকাতের মতো চেলাকাট দিয়ে মেরেছো। এত অভিযোগ কেন করব না অভিযোগ? এত জোরে কেউ মারে? বেশ করেছি। আর করবি টিকটক? করবো তো, আবার করব। মুখে তর্ক করছিস? মারের ব্যথা কমে গেছে তাই না? আরেক ঘা খাবি? শীতল রাগে গজগজ করে অন্যদিকে তাকিয়ে রইল। অভিমানে তার মন মেজাজ তিরিক্ষি হয়ে উঠেছে। আর কিছুক্ষণ থাকলে উল্টাপাল্টা বলে বসতে পারে। তাই সে যাওয়ার জন্য পা বাড়াতেই শুদ্ধ তার পথ আগলে দাঁড়ালো। তারপর নিজেকে সামলে জোরে জোরে শ্বাস ছেড়ে ল্যাপটপটা এগিয়ে দিয়ে হিসিয়ে বলল, কমেন্ট বক্স দেয়। শীতল ল্যাপটপ কোলে নিয়ে দুপা তুলে বিছানার এক কোণে বসলো। শুদ্ধ কথা না বাড়িয়ে খেতে বসলো। কিছু খেয়ে মেডিসিন খাওয়া জরুরি তার। শীতল গালে হাত দিয়ে কমেন্ট বক্স চেক করতে করতে হাসছে।
ফ্যানরা তার টিকটক পছন্দ করেছে, প্রশংসা করেছে, আরো বেশি করে টিকটক করার জন্য উৎসাহ দিচ্ছে। এরা কত ভালো চায় তার। সে মহা আনন্দে ঝুমঝুম করে মন দিয়ে কমেন্টগুলো চেক করতে করতে হঠাৎ আঙ্গুলের খোঁচা লাগলো তার গালে। ব্যথায় কোকিয়ে উঠল সে। ব্যথাতর শব্দ শুনে শুদ্ধ ভুরু কুচকে তাকাতে খেয়াল করলো শীতলের বাম গাল দিয়ে রক্ত বের হচ্ছে। কদিন যাবৎ শীতলের কপালের দু আঙ্গুলের থুতনিতে দু চারটা ব্রণ উঠেছে। ফর্সা গালে লাল হয়ে আছে একটি ব্রণ। কিশোরী থেকে সদ্য যৌবনে পা দিলে এসব খুবই ন্যাচারাল। তাছাড়া ব্রণ নানান কারণে হতে পারে, শুধু যে সদ্য যৌবনা তা নয়। এমনও হতে পারে আজকাল সে পানি কম খাচ্ছে অথবা ঠিক মতো ঘুমাচ্ছে না। হতেও পারে পূর্বের চেয়ে তার স্কিনে অয়েলি ভাবটা বেড়েছে। এসব নিয়ে কিছু বলার প্রয়োজন বোধ করলো না শুদ্ধ। শীতল ওড়না দিয়ে সদ্য গলে যাওয়া বর্ণের রক্ত মুছে পুনরায় সে কমেন্ট চেক করতে গিয়ে তার চোখ আটকালো একজনের কমেন্টে। সদ্য যৌবনে পা দেওয়া আবেদনময়ী প্রেমিকা আমার, খুব ভালোবাসি জান, তোমার এই যৌবন সুধা পান করার অপেক্ষায়। এ কমেন্ট করেছে তার কদিনের জন্য বানানো প্রেমিক ফারাবি। এটাই সেই প্রেমিক যাকে সায়ান ড্যান্ডিখোর বলেছিল। ফারাবির কমেন্ট দেখে শীতল রাগে কিরমির করে তাকিয়ে রইল কমেন্টটার দিকে। ফারাবি কি করে পারলো এসব নোংরা কথা বলতে? তার বুদ্ধিতেই তো টিকটক করার সিদ্ধান্ত নিয়েছিল। পরিচিতি লাভ এবং উপার্জনের উৎস হিসেবে বেছে নিয়েছিল টিকটক, অথচ পাবলিক প্লেসে এভাবে ছোট করতে পারলো। ফারাবির কমেন্টের পর ঘন্টাখানিক আগে করা আরেকজনের কমেন্টে নজর আটকালো তার। বরণ দেখে মনে হচ্ছে যৌবন জ্বালায় রাত বিরাতে ঘুমাতে পারে না। গত রাতে করা তৃতীয় কমেন্ট, হেই সেক্সি, রসের আলাপ সারতে ইনবক্সে প্লিজ। আরেকটি কমেন্ট দেখে শীতলের কথা হারিয়ে গেল, হাসি মিলিয়ে গেল। চোখ দিয়ে ঝরতে লাগলো কয়েক ফোঁটা অশ্রু জল। সে ঝাপসা দু চোখে এই কমেন্টটাও পড়লো। সায়ন শুদ্ধ বোনদের পালতে পারছিস না বোধহয়, এজন্য রাস্তায় নামিয়েছিস। চৌধুরী বাবুরা দেখি বাড়ির মেয়েদেরকে দিয়ে ব্যবসা চালু করেছে, চালিয়ে যাও, ভালো হচ্ছে। পরের ভিডিওতে রেটটা জানিও। এই কমেন্টে আরেকজন রিপ্লাই করেছে, ভাই রেট জানলে আমাকেও জানায়েন। আমার না আমার না গেলে চৌধুরীদের ব্যবসা আমরা না গেলে চৌধুরীদের ব্যবসা লাঠে উঠবে তো। আরেকজনের কমেন্ট, আর এই দুই বোনকেও রাস্তায় নামা সায়ান, একটাকে আর কতজন মিলে খাবো, ভাগে কম পাবো তো ইয়ার। এমন বাজে বাজে কমেন্টে ভরা তার কমেন্ট বক্স। এসব দেখে শীতলের কথা হারিয়ে গেল। মাথা নিচু করে বসে রইল সে। নোংরা কথায় গা রিরি করে উঠল। ছোট থেকে কেউ তাকে নোংরা কথা বলেনি, বরং চৌধুরী নিবাসের মেয়ে বলে সব জায়গায় যথেষ্ট স্নেহ ও ভালোবাসা পেয়েছে। শুধু খেতে বসেছে ঠিকই, কিন্তু এক লোকমা খাবারও গলা দিয়ে নামেনি তার। সে খাবার থেকে হাত উঠিয়ে ধারালো দৃষ্টিতে তাকিয়ে আছে ভীত হরিণীর ন্যায় বসে থাকা শীতলের দিকে। শীতলের সাহস নেই চোখ তুলে তাকানোর, তবুও বুঝতে পারছে কেউ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পরখ করছে। তখন শুদ্ধ দাঁতে দাঁত চেপে বলল, এতদিন কেউ চৌধুরী নিবাসের মেয়েদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করেনি। নোংরা কথা বলা তো বহুদূর, তোর বোকামিতে চৌধুরী নিবাসের প্রতিটা সদস্যের দিকে আঙ্গুল তোলা হচ্ছে। শিক্ষা নিয়ে কথা উঠেছে। কমেন্টগুলো দারুণ না? শান্তি পেলে এবার? মন প্রাণ জুড়িয়েছে নিশ্চয়। আর কি বললে, আমি যেন তোকে সহ্য করতে পারি না, তোর ভালো দেখতে পারি না। চাচাতো বোন তাই বাজে ব্যবহার করি, মারি, ধমকায়। ওকে ফাইন, এতদিন যা করিনি আজকে থেকে সেটাই করব। এই মুহূর্ত থেকে সত্যি সত্যি চাচাতো বোন হিসেবে ট্রিট করব। যা রুমে যা। শীতল বিছানা থেকে উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে নীরবে অশ্রু ঝরাচ্ছে। খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। আগে যদি জানতো এমন হবে তাহলে কি আর এসবে জড়াতো? গুণাক্ষরেও আন্দাজ করেনি তাদের পাড়ার ছেলে পেলে তাকে ফলো করে। এমনকি সায়নের প্রতিপক্ষরাও এ ব্যাপারটাকে তিল থেকে তাল করবে। জনে জনে এসে তাকে টার্গেট করে চৌধুরী বাড়ির মেয়েদের চরিত্র নিয়ে আঙ্গুল তুলবে। শুধু তার জন্য শখ স্বর্ণকেও বাজে কথা শুনতে হলো। বাবা চাচাও ভাইদের কষ্ট পেতে হলো। তাদের শিক্ষা নিয়ে প্রশ্ন উঠলো। বাবা তাহলে কমেন্টগুলো দেখেই এত ক্ষেপেছে, নতুবা উনি তো কখনো এত কঠিন ব্যবহার করে না। সব দোষ তার, তার কারণে এত কিছু। এসব ভেবে শীতল ফোপাতে ফোপাতে কিছু বলার আগে শুদ্ধ কাচের গ্লাসটা মেঝেতে ছুঁড়ে মেরে চিৎকার করে বলল, যেতে বলেছি দূর হ চোখের সামনে থেকে। বাবা ভাইয়া যাবি তুই? শেষ কথাটা শুদ্ধ এত জোরে চিৎকার করে বলেছে যে শীতল দাঁড়িয়ে থাকার সাহস করলো না। ধমক খেয়ে চমকে উঠেছে। ভয়ে বুক ধড়পড় করলে দ্রুত বেরিয়ে যায় তার রুমে গিয়ে দরজা আটকে কাঁদতে লাগলো। আজ একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছে, মুখে মুখে তর্কও করেছে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে চোখ মুখ লাল
ফুলে লাল বর্ণ ধারণ করলো তার। তাকে মারার পেছনে এত বড় ঘটনা লুকিয়ে আছে সেও জানতো না। সব জেনে শুনে এখন নিজের কাছে খারাপ লাগছে, গিল্টি ফিল হচ্ছে। বাবা চাচাদের এতদিনের অর্জিত সম্মানে আঙ্গুল উঠায় নিজেকে বিবেকহীন মনে হচ্ছে। সকালে বাবার করা রুট ব্যবহারের মানে বুঝতে পারছে সে। তার মানে নোংরা কমেন্টগুলো বাবা দেখেছে, তাকেও খারাপ ভেবেছে। এখন বাবার সামনে দাঁড়াবে কিভাবে, কি জবাব দিবে? তাছাড়া চোখের সামনে ওই কমেন্টটা ভাসছে। সায়ন শুদ্ধ, বোনদের পালতে পারছে না বোধহয়, এজন্য রাস্তায় নামিয়েছে। চৌধুরীর বাবুরা দেখি বাড়ির মেয়েদেরকে দিয়ে ব্যবসা চালু করেছে। চালিয়ে যাও, ভালো হচ্ছে। পরের ভিডিওতে রেটটা জানিও। ছি, এসব বলার কথা নাকি শোনার কথা? এসব ভাবতে ভাবতে তার কান্নার বেগ বাড়লো। সময় কাটলো, বেলা গড়িয়ে দুপুর হলো, তবুও নিচে নামলো না সে। রুমের দরজা বন্ধ করে কাঁদতে কাঁদতে সময় পার করলো। দুপুরে খেতে ডাকলে জানালো শাওয়ার নিয়ে নিজেই নিয়ে খেয়ে নেবে। এরপর দুপুর গড়িয়ে বিকালের নাস্তাতেও শীতল অনুপস্থিত। মা, বড় মা, বোনেরা ডাকলেও পেট ব্যথার কথা জানিয়ে রুমবন্দি থাকলো। মেয়েটা বড় হয়েছে, পেট ব্যথার গোপনীয় অনেক কারণ থাকতে পারে। বলা বাহুল্য, পিরিয়ডের প্রথম দিনগুলো শীতলের অবস্থা খারাপ হয়ে যায়। পেটের ব্যথায় উঠে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, বিছানার সঙ্গে নেতিয়ে পড়ে। তাই বাড়ির গিন্নিরাও ধরে নিলে পিরিয়ড জনিত ব্যাপার। বাড়ি ভর্তি মেহমান কেউ কথা না বাড়িয়ে মনে করে ওষুধ খাওয়ার তাগাদা দিয়ে প্রস্থান করেন। একটু পরে সিরাত হট ব্যাগে গরম পানি ভরে দিয়ে গেল। শীতল সেটা পাশে রেখে নিশ্চুপ হয়ে বসে রইল। সন্ধ্যা পেরিয়ে রাতের আধার ঘনিয়ে এসেছে। রাতের খাবারের জন্য চৌধুরীরা ছেলে মেয়ে নিয়ে একসঙ্গে খেতে বসেছেন। বাড়িতে মেহমানের সংখ্যা বেড়েছেন, যে যার মতো নিয়ে খেয়ে নিচ্ছে। ড্রয়িং রুম ভর্তি মেহমান। বাগানে রয়েছে অনেকজন, যাদের বাসা কাছে তারা খেয়ে চলে গেছে, যাচ্ছে আবার আগামীকাল সকালে আসবে। সারাফত চৌধুরীর কথায় বাড়ির প্রতিটি সদস্যকে একসঙ্গে খেতে হবে, তাই বসেছেও সকলে। তবে সায়ান আর শীতলের চেয়ার ফাঁকা দেখে সারাফত চৌধুরী শীতলের কথা জিজ্ঞাসা করল। সিমিন জানালো শীতল আগে ভাগে খেয়ে শুয়ে পড়েছে। একথা শুনে উনি কিছু বললেন না, কারণ শীতলের পছন্দের খাবার রান্না হলে রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে সবার আগে খেতে বসে যায়। অনেক সময় দেখা যায় পেট পুড়ে খেয়ে আবারও সবার সঙ্গে খেতে বসে। এই মেয়েটা ছোট থেকে এমন চঞ্চল চড়ুই পাখির মতো, আর এই বাড়ির সকলে তাকে এভাবে দেখে অভ্যস্ত। তবে শখ আর স্বর্ণ শীতলের এমন আচরণ সহজভাবে নিতে পারল না। তারা দুজন খেয়ে এক প্লেট খাবার নিয়ে শীতলের রুমের দরজায় নক করলো। যতক্ষণ না দরজা খুললো তারা নাছোড়বান্দা হয়ে দাঁড়িয়ে রইলো। অগত্যা শীতল দরজা খুলে মাথা নিচু করে বসে রইলো। শখ হাতে প্লেট রেখে দরজা আটকে শীতলের ফোলা মুখটা তুলে ব্যতিব্যস্ত হয়ে বলল, কি হয়েছে সোনা? এভাবে কেঁদেছিস কেন তুই? খুব বেশি পেট ব্যথা করেছে? মেডিসিন খাসনি? আম্মুকে ডাকবো? যাবি ডাক্তারের কাছে? শীতল নতমস্তকে না বোধ হয় মাথা নাড়ল। এরপর শুকনো ঢোক গিলে অশ্রুভরা চোখ তুলে ফোপাতে ফোপাতে বলল, সরি আপু, আমার জন্য তোমাদেরকেও নোংরা কথা শুনতে হয়েছে। শীতলের কথা রাগামাথা কিছুই বুঝলো না শখ আর স্বর্ণ। কে নোংরা কথা বলেছে তাদের? কই, এসব কিছুই তো জানে না তারা। স্বর্ণ এবার বোনের পাশে বসলো। পুরো ঘটনা জানতে মিহি কণ্ঠে জিজ্ঞাসা করলো, কে নোংরা কথা বলেছে আমাদের? কার কথা বলছিস তুই? শীতলের কান্নার বেগ বাড়লো। সে হিচকি তুলে কাঁদতে কাঁদতে তাদেরকে পুরো ঘটনা জানালো। বোনের বোকামির কথা শুনে স্বর্ণ দুম করে এক ঘা বসিয়ে দিল শীতলের পিঠে। শখ স্বর্ণকে ধমকে থামিয়ে শীতলকে পানি খাওয়ালো। তারপর শীতলের আওলা ঝাওলা চুলগুলো এক হাতে গুছিয়ে দিতে দিতে বলল, কবে বুঝতে শিখবি শীতল, কবে বোধ বুদ্ধি হবে তোর? সায়ন ভাইয়ের রাজনীতিতে ঢোকার পর থেকে আমরা তিন বোনের অনেকের টার্গেট, কারণ আমরা চৌধুরী নিবাসের সম্মান এবং বাবা ও ভাইদের দুর্বলতাও বটে। তারা চৌধুরীদের ক্ষমতার সঙ্গে পেরে উঠতে না পেরে চৌধুরী নিবাসের মেয়েদের চরিত্রের দাগ লাগানোর উপায় খুঁজে বেড়ায়। মুখিয়ে থাকে কিভাবে আমাদের হেনস্থা করা যায়। তুই একটা তুই এই কাজটা ঠিক করিসনি সোনা। শখের কথা শুনে শীতল ফোপাতে ফোপাতে বলল, তাহলে সায়ন ভাইয়া কিছু বললো না কেন আমাকে? সবসময় শুদ্ধ ভাই কেন মারে বকে? সায়ন ভাইয়ের রাজনীতির ঝামেলা সায়ন ভাই নিজে সমাধান করবে। এর মধ্যে শুদ্ধ ভাইকে নাক গলাতে কে বলেছে? সায়ন ভাই কিছু বলল না, অথচ শুদ্ধ ভাই চেলাকাট দিয়ে কত মারলো। ফোনটা ভেঙে ফেললো। কেন আমাকে একটু বুঝিয়ে বললে হতো না? আমি কি লোকগুলোকে বলেছিলাম নোংরা কথা বলতে? নাকি জানতাম সামান্য ব্যাপারটাকে এত বড় করে দেখা হবে? তারা বললে আমি কি করব? কি করার আছে আমার? শুদ্ধ ভাইয়া বারবার আমাদের সমাধান করে, কথার ইঙ্গিতে বোঝায় ভুল পথে না বাড়াতে।
থরবর করে কোনো সিদ্ধান্ত না নিতে। আমরা সবাই শুনলেও তুই তো শুনিসই না, বরং যেটা বারণ করা হয় জোর করে করিস। শীতলের অবুঝ মন ভার হলো। অভিমানের সব রাগ গিয়ে পড়লো শুদ্ধের উপরে। নিজের করা ভুলের কথা ভুলে শুদ্ধের দিকে অভিযোগ তুলল সে। বেশ করি, উনি কি ভালো করে কথা বলতে জানে? বলেছে কখনো আমাদের তিন বোনকে সব সময় ধমকের উপরে রাখে? সামান্য কারণে কেন ধমকাবে, কেন মারবে? সায়ন ভাই তো করে না, তাহলে সব সময় ওনার কেন? তার কথার জবাব দিল স্বর্ণ। সে বোনকে বুঝিয়ে বলতে নরম সুরে বলল, শুদ্ধ ভাইয়া শাসন করে বলে সায়ন ভাইয়া আমাদেরকে ছাড় দেয়। যেদিন শুদ্ধ ভাইয়া শাসন করা ছেড়ে দিবে, সেদিন দেখবি সায়ন ভাই আমাদেরকে শাসন করবে। এক ভাই শাসন করে বলে আরেকজন ছাড় দেয়, যাতে আমরা মানসিকভাবে ভেঙে না পড়ি। এখন কথা হচ্ছে, শান্ত হ তুই, কিছু খা। সারাদিন না খেয়ে তোর মাথা আউলিয়ে গেছে। শীতল না করার আগেই শক্তার মুখে খাবার পুরে দিল। মুখে খাবার পড়তে পেট চনমনিয়ে উঠে জানান দিল ভীষণ ক্ষুধার্ত সে। কথা না বাড়িয়ে কয়েক লুকমা খেয়ে শীতল শখকে বলল, আপু কি করব এখন? ভুলটা তো শুধরাতে হবে। আগে শুদ্ধ ভাইয়াকে গিয়ে সরি বলবি, তারপর বলবি জীবনে আর এসব টিকটক ফিকটক করবি না। ভাইয়া যেন তোর টিকটক আইডিটা ডিলিট করে দেয়, আর এসব যেন আর না ছড়ায় সেই ব্যবস্থা করে। মন খারাপ করিস না সোনা, এসব টিকটক ভালো কাজ নয়। টিকটক থেকে মানুষ বিপথে চলে যায়। ভিউ ফ্যান ফলোয়ার বাড়ানোর নেশায় মার্জিত রুচি হারিয়ে ফেলে। আবেদনময়ী পোশাকে নিজেদের মুড়াতে মুড়াতে নিজেদের সস্তা বানিয়ে ফেলে। শুদ্ধ ভাইয়া আমাদেরকে হিজাব ছাড়া বাইরে যেতে নিষেধ করেছে, আর তুই চুল ছেড়ে টিকটক করছিস। মাথা ঠান্ডা কর। তুই একটাবার ভেবে দেখ, ভাইয়ার রাগটাও অযৌক্তিক নয়। কারণ ভাইয়া আমাদের ভালোর জন্য শাসন করে, বকাঝকা করে। কিন্তু কিন্তু সরি বলতে গেলে যদি আবার মারে, মারুক, বকুক, মনে রাখবি আমাদের ভাইরা আমাদের ছায়া। ভালোর জন্যই তারা আমাদেরকে বকে, মারে। হুম তাহলে কি এখনই সরি বলতে যাব? ভাইয়া বাসায় নেই, খেয়ে উঠে কোথায় যেন গেল, বের হলো। কালকে যা বলার বলিস, এখন ঘুমা। একথা বলে শীতলকে খাইয়ে দিয়ে সকার স্বর্ণ চলে গেল। শীতল মুখ ধুয়ে এসে শুদ্ধর রুমের দরজা অবধি ঘুরে এলো। সত্যি সত্যি শুদ্ধ নেই। সায়নের রুমের দরজা বন্ধ, তাই ফিরে এসে শুয়ে অনেক কথা সাজালো। ভেবে নিল আগামীকাল শুদ্ধকে কিভাবে সরি বলবে। এসব ভাবতে ভাবতে চোখের পাতা ভার হয়ে এলো। সেও বিনা বিঘ্নে ঘুমিয়ে তলিয়ে গেল। পরের দিন সকাল থেকে শুরু হলো অত্যন্ত ব্যস্ততা নিয়ে। সকালের হাত সকলের হাতে কাজ। আগের দিনের কথা ভুলে শীতলের সকালটা শুরু হলো চমৎকার ভাবে। চেনা জানা মানুষদের সঙ্গে দেখা হলো, কথা হলো। দুপুরের আগে এতিমখানায় খাবার পাঠিয়ে দেওয়া হলো নতুন পোশাক। দুপুর 12টার পর দলে দলে মানুষ এসে খেয়ে যাচ্ছে। বাগানের এক প্রান্তে মানুষ খাচ্ছে, অন্য প্রান্তে রান্না হচ্ছে। চৌধুরীরা ব্যস্ত হাতে মেহমান আপ্যায়ন করছে। শরাফত, সাফওয়ান, শাহাদাত শুদ্ধ সাম্য সৃজনের পণ্যে ধবধবে সাদা পায়জামা পাঞ্জাবি। এত মানুষের ভিড়ে তারাই যেন জলজল করছে। সায়ন নিচে নামেনি, কারণ তার হাত পায়ের ব্যান্ডেজ খোলা হয়নি। ব্যান্ডেজ দেখে অনেকেরই প্রশ্নের মুখে পড়তে হতে পারে ভেবে ইচ্ছে করে নামেনি। কেউ জোরও করেনি। সকাল থেকে শীতল শুদ্ধকে খেয়াল করেছে। কিছুক্ষণ আগে শুদ্ধ ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকেছে ফ্রেশ হতে। সে বোনদের উৎসাহে শুদ্ধের রুমের দরজায় নক করলো। ভেতর থেকে শুদ্ধ চেঁচিয়ে বলল, কে? আমি শীতল, ভেতরে আসবো ভাইয়া? না। শীতল ঘাড় ঘুরিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা বোনদের দিকে অসহায় চোখে তাকালো। মুখের উপর না বলে দিলে কিভাবে যাবে ভেতরে? জোর করে গেলে যদি আবার রেগে যায়। শখ দূরে দাঁড়িয়ে ইশারায় বোঝালো আবার নক করতে, সরি বলতে। শীতল তাই করলো। তবে ভেতর থেকে সারা শব্দ না পেয়ে আবার বলল, একটু কথা বলার ছিল ভাইয়া, আসি না একটু প্লিজ? শুদ্ধ এবারও কথা বলল না, সাড়াও দিল না। তবে সায়ন তার রুমের থেকে চেঁচিয়ে বলল, শীতল এদিকে আয়। সায়নের ডাকে শীতল শুদ্ধর বন্ধ রুমের দিকে একবার তাকিয়ে সায়নের রুমে গেল। মুখ গোমরা করে বসলো বিছানার এক কোণে। সায়ন ফোনটা রেখে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে ভুরু কুচকে তাকিয়ে রইল। এরপর ধীরে সুস্থে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এত হাঁকডাক কিসের? পাগলটাকে আবার খেপিয়েছিস? কেউ ভুল করলে তাকে সরি বলার সুযোগ দিতে হয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাইয়া, জীবনেও আর এমন বোকামি করব না। আমি আমার টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই। কিভাবে করব ভাইয়া? ভেবে বল, পরে আবার কান্নাকাটি করবি না তো? না, ভেবেই বলছি। ঠিক আছে, চিল থাক, কাজ হয়ে যাবে। তবে মনে রাখিস, আমাদের দুই ভাইকে ছাপিয়ে তোরা বোনেরা কেউ কিছু করতে পারবি না। আর কেন পারবি না বল তো? কারণ আমাদের দৃষ্টি সবসময় তোদের দিকে থাকে। তাই বলছি,
যা করিস করেছিস সব মাত আর মাথাতেও আনিস না। ছোট বলে একবার মাপ করা যায়, বারবার না। আর হবে না। গুড। আর এসব নিয়ে মন খারাপ করতে করে থাকতে যেন না দেখি। আমরা আছি। একথা শুনে শীতল মিষ্টি করে হাসলো। এতক্ষণে বুকের ভারটা যেন কমে আসলো। শান্তি লাগছে এখন। একজনকে বলে তো ঝামেলা মেটানো গেল, আরেকজন না হয় পরে সামলানো যাবে। একথা ভেবে সে সায়নের রুম থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে তাদের রুমে গেল। তিনজন গাল গল্পে মেতে উঠলো। কি নিয়ে একযোগে হাসলো। নিচে অনেক মানুষ, তাই কেউই আর নিচে না গিয়ে মুভি দেখতে বসলো। মুভি দেখতে দেখতে অনেকটা সময় পার করে সন্ধ্যার আজানের পর তিনজনের একসাথে নিচে নামলো। খাওয়া এবং খাওয়ানোর পর্ব শেষ। অনেক মেহমান চলেও গেছে। যারা আছে কাল সকালে চলে যাবে। সিতারা বেগম ব্যস্ত হাতে খাবার প্যাক করছে দেখে শীতল রান্নাঘরের দিকে পা বাড়ালো। জিজ্ঞাসা করলো, এগুলো কাকে পাঠাবে বড় মা? শুদ্ধ চলে যাবে, তাই দিয়ে দিচ্ছি। আজই? হ্যাঁ, ল্যাবে নাকি জরুরি কাজ পড়ে গেছে। একথা বলতে বলতে তড়িঘড়ি করে শুদ্ধ নেমে এলো। বাবা চাচার থেকে বিদায় নিয়ে মায়ের কাছে আসতেই শীতলের সঙ্গে চোখাচোখি হলো। সে দ্রুত চোখ সরিয়ে মাকে বলল, সারাদিন কাজ করেও কাজ শেষ হচ্ছে না তোমার? বললাম না একটু রেস্ট নিতে। এই তো হয়ে গেছে, এখনই যাচ্ছি বাবা। সবাইকে নিয়ে সাবধানে থেকো, বের হচ্ছি আমি। একথা বলে সিতারা চৌধুরী শুদ্ধর দিকে একটা ব্যাগ এগিয়ে দিল। এসব দিতে না করার পরও দিয়েছো দেখে বিরক্তও হলো। ছেলের বিরক্ত মাখা মুখ দেখে সিতারা চৌধুরী তার মাথায় পিঠে স্নেহের হাত বুলিয়ে বলল, এবার তাড়াতাড়ি আসিস আব্বা, গেলে তো বাড়ি আসার কথা মনে থাকে না। আর বেশি কিছু দিনই তো। তিন পাগলের জন্য অল্প একটু খাবার দিয়েছি, ওরা তো এলো না তাই। শুদ্ধ কথা বাড়ালো না। সময় দেখে ব্যাগটা নিয়ে ভাই বোনদের উদ্দেশ্য করে বলল, আমার রুমে গিফট বক্স আছে, যার যাটা নিয়ে নিস। আমার কানে যেন কারো নামে অভিযোগ না আসে। একথা বলতে বলতে সে বাসা থেকে বেরিয়ে গেল। গিফটের কথা শুনে সাম্য, সৃজন, শীতল, শখ আর স্বর্ণ একে অপরের মুখ চাওয়াচাই করে ছুটতে শুরু করলো। বড়রা সাবধান করলেও শুনলো না। হুড়মুড় করে সিঁড়ি বেয়ে উঠে গেল শুদ্ধর রুমে। শুদ্ধর রুমের সেন্টার টেবিলের উপর যার যার নামে গিফট রাখা। সৃজন, সাম্য, শখ, স্বর্ণ যার যার নামে গিফট বক্স তুলে নিল। শীতলের নামের কোনো গিফট বক্স নেই দেখে খুব অবাক হলো সকলে। কোনোবার এমনটা তো হয় না। তবে শীতল কথা বাড়ালো না, শুধু মন খারাপ করে নিজের রুমের দিকে হাঁটা ধরলো। এই যে মিস, শাহরিয়ার ভাই কি বাসায় আছে? হঠাৎ পেছন থেকে কারো কথা শুনে ঘুরে তাকালো সব। লম্বা চওড়া শ্যামবর্ণের এক যুবক হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। শাহরিয়ার ভাই বলায় বুঝলো কথাটা তাকেই জিজ্ঞাসা করা হয়েছে, কারণ শায়নের নাম শাহরিয়ার। তবে এই ছেলেকে চেনে না সে, কখনো দেখেছে বলে মনেও হচ্ছে না। তবে হয়তো পার্টির লোক, কোনো প্রয়োজনে শায়নকে বাড়িতে খুঁজতে এসেছে। লোকটা জবাবের আশায় মুখের দিকে তাকিয়ে আছে দেখে সে ছোট্ট করে জবাব দিল, জি, ভাইয়া বাসাতেই আছে। ডেকে দেওয়া যাবে? কথা ছিল বলবেন মন্টি এসেছে। নামটা শুনে কেন জানি শখের হাসি পেল। মস্তিষ্কে ধাক্কা দিল মাউন্টেন ডিও। মাউন্টেন থেকে মন্টি। এত সুদর্শন ছেলের নামে সঙ্গে নামটা বড্ড বেশি বেমানান লাগলো। কারো নাম নিয়ে কটু কথা বলা ঠিক না, এগুলো বাজে অভ্যাস। তাই সে মনকে ধমকে সম্মতিসূচক মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। এদিকে ক্লাসের সময় হয়ে যাচ্ছে, প্রথম ক্লাসটা ধরতে পারবে কিনা কে জানে। সে দ্রুত পায়ে দোতলায় উঠে সায়ানের রুমের দরজা নক করলো। ভাইয়া, ভাইয়া শুনতে পারছো? এই ভাইয়া, তোমার সঙ্গে মন্টি নামের একজন দেখা করতে এসেছে। ঘুমে কাতর কোনো হুঁশ নেই। কড়া মেডিসিনের প্রভাবে গভীর ঘুমে তলিয়ে আছে। এদিকে শখ এক নাগাড়ে নক করেই যাচ্ছে। এজন্যই সায়নকে ডাকতে আসতে চায় না। ডেকে ডেকে গলা শুকিয়ে মরুভূমি হয়ে যায়, তবুও সায়নের কানে ডাক পৌঁছায় না। শুদ্ধর ঘুম পাতলা। একবারের বেশি দুবার ডাকলেই উঠে যায়। আর সায়ন মহিষ টাইপের, ঘুমালে দিন দুনিয়া ভুলে যায়। সকালবেলা হুট করে কারো রুমে প্রবেশ করা উচিত না, তাই আবার ডাকলো। বেশ কয়েকবার ডাকার পর সায়ান ঘুম ঘুম চোখে ভেজানো দরজার দিকে একবার তাকিয়ে ভেতরে ঢোকার অনুমতি দিল। শখ রুমে ঢুকতে ঢুকতে হাত ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলল, ভাইয়া তুমি নিচে যাবে নাকি ওনাকে উপরে আসতে বলবো? কার কথা বলছিস? মন্টি নামের একজন তোমার সঙ্গে দেখা করতে এসেছে, বাগানে দাঁড়িয়ে আছে। মন্টিকে চিনলাম না তো। আমিও চিনি না, কখনো দেখিওনি। হবে হয়তো তোমার পার্টির লোক। তুমি বললে উপরে পাঠাবো। আচ্ছা পাঠিয়ে দে। তা কোথাও বের হচ্ছিস নাকি তুই? ক্লাস আছে আমার। ফিরবি কখন? ক্লাস শেষ করে ল্যাবে যাব, দেরি হতে পারে। শীতল, স্বর্ণের ক্লাস নেই? যাবে না ওরা? যাবে, রেডি হচ্ছে। আমি আসি ভাইয়া, খুব লেট করে ফেলেছি আজ। আচ্ছা যা।
শখ ব্যস্ত পায়ে যাওয়ার জন্য ঘুরতেই সায়ন তাকে পুনরায় ডেকে উঠল, এই শোন, টাকা নিয়ে যা। বাইরে কখন কি দরকার হয় বলা যায় না। এই কথা বলে সায়ন 1,000 টাকার নোট এগিয়ে দিল। সে ভাইয়ের থেকে টাকাটা নিয়ে মিষ্টি করে হেসে বেরিয়ে গেল। বের হতে হতে শীতল ও স্বর্ণ রেডি হয়ে রুম থেকে বের হলো। তিন বোন একসঙ্গে যাবে। ভিন্ন সময় ক্লাস থাকলেও আজ যাচ্ছে একসঙ্গে। শীতল শখের হাতে কলেজের ব্যাগ ধরিয়ে দিয়ে বুকের ভি বেল্ট ঠিক করতে করতে দৌড়ে সিঁড়ি দিয়ে নামলো। গলা ফাটিয়ে আম্মু আম্মু করে ডাকতে ডাকতে রান্নাঘরে এসে পৌঁছালো। মায়ের কাছে ঘ্যান ঘ্যান করে ফুচকা খাওয়ার টাকা হাতিয়ে বড়মাকে বলল, ও বড়মা, আর 20 টাকা খুচরো থাকলে দাও না। কচকচে 100 টাকার নোট দেওয়ার পরেও মেয়ের কথা শুনে সিমিন চৌধুরী কিছু বলার আগে সীতারা থামিয়ে দিলেন। কিছুক্ষণ আগে ডিম এনে ভাঙতি টাকা থেকে 50 টাকার নোট বের করে তার হাতে ধরিয়ে তাড়া দিয়ে বলল, ধর ধর, শকরা চলে যাচ্ছে, তাড়াতাড়ি যা। এই তোরা সাবধানে যাস কিন্তু। আচ্ছা। মায়ের বকুনি থেকে বাঁচতে শীতলও টাকা নিয়ে ছুটলো শখের পিছু পিছু। দৌড়ে এসে ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বেরিয়ে পড়লো তিনজন। স্বর্ণ বিরক্ত মুখে শীতলের দিকে একবার দেখে দ্রুত পা চালানোর তাগাদা দিল। তাড়াহুড়োর সময় রিক্সাও পাওয়া যায় না, আজ পাবে নাকি কে জানে। একদিকে লেট করলে সব দিকেই এমন হয়। মন্টি নামের ছেলেটা তখনও দাঁড়িয়ে ছিল বাগানের দিকটায়, সম্ভবত ফোনে কথা বলছিল। তাদেরকে দেখে কান থেকে ফোন সরিয়ে ঘুরে তাকালো। শখ এক নজর তাকিয়ে দৃষ্টি সরিয়ে পা বাড়াতেই পেছন থেকে শুনতে পেল সীতারা চৌধুরী মন্টির উদ্দেশ্যে বললেন, এসো বাবা, ভিতরে এসো, সায়ন তোমাকে রুমে ডাকছে। ওনার কথা শুনে মন্টি সীতারা চৌধুরীর পেছন পেছন বাড়ির দিকে পা বাড়ালেও তার নজর ছিল চৌধুরী বাড়ির মেয়েদের দিকে। তিনটে পুতুল যেন চোখের সামনে। ছোটটা কি একটু বেশিই সুন্দরী নাকি? নাম কি তার? কোন ক্লাসে পড়ে? স্কুলের গণ্ডি পেরিয়েছে তো? চৌধুরী নিবাসের মেয়েরা দেখতে এত সুন্দরী জানতো না তো সে? এজন্যই কি তার বাবা তাকে বলেছিল, যাচ্ছ যাও, তবে চৌধুরীদের মেয়েদের দিকে নজর দিও না। মেয়েগুলো ভালো হলেও ভাই দুটো ডেঞ্জারাস। একবার যদি দেখে তুমি বোনদের দিকে তাকিয়েছো, চিলের মতো উড়ে এসে কখন দুচোখ তুলে নিয়ে যাবে, আফসোস করারও সময় পাবে না। তাই নাকি? এত সাহস তাদের? হোম। আর তাদের বিশেষত্ব হলো তারা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুমি একটু বেশি বেশি বলছো বাবা। কই, তাদের নামে এমন কিছু শুনিনি কখনো। বোকারা কথা রটাতে পছন্দ করে, আর বুদ্ধিমানরা গোপনে কাজ সারে। তারা সমাজের সম্মানিত মানুষ, সামান্য আচরও গায়ে লাগতে দেয় না। আর শাহরিয়ার রাজনীতির মানুষ, সে বাড়িতে ভদ্র কিন্তু বাইরে আস্ত হয় না। যতটুকু জানি, সে কারো গায়ে হাত তুলে হাত নোংরা করে না, সরাসরি মাটিতে গেড়ে গলায় ছুরি চালায়। বাবার কথা সে হেসেছিল, কারণ তার মনে হচ্ছিল বাবা তাকে মজা করে কথা বলছিল। কারণ এগুলো কারণ এতগুলো বছর বিদেশে থাকলেও মেয়েলি কেসে জড়ায়নি কখনো। কেউ বলতে পারবে না কখনো মেয়েদেরকে কটূক্তি করেছে। এসবের ধারে কাছেও নেই সে। ভদ্রগোছের ভদ্র মানুষ কিনা। তাছাড়া ইশতিয়াক ভাই তার বড় বোন আশালতার স্কুল ফ্রেন্ড। দেখা হয়েছে বহুবার। সেই সূত্রে স্বল্প অল্প চেনা জানা আছে ইশতিয়াকের সঙ্গে। সেও জানে ইশতিয়াক আর শুদ্ধ কেমন। শুদ্ধ ইশতিয়াকও জানে সে কেমন। মনে মনে এসব ভাবতে ভাবতে সে সিতারার সঙ্গে সায়নের রুমে এলো। সায়ন ততক্ষণে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসেছে। সদ্য ঘুম থেকে উঠায় চোখ ফুলে আছে। পার্টির ছেলেরা বাসায় আসবে না, করা আদেশ জারি আছে, যত ঝামেলাই হোক কেউ যেন বাড়িতে না আসে। তাহলে এত সকালে কে এলো? কার এত জরুরি দরকার পড়লো যে সাধের ঘুমটার 12টা বাজিয়ে দিল? তখন দরজা খুলে সিতারার সঙ্গে থাকা ছেলেটাকে দেখা মাত্রই কুঁচকানো ভুরু মসৃণ হলো। গম্ভীরতার ছাপ সরে ঠোঁটে হাসি ফুটলো। মন্টি তাকে দেখে কিছু বলার আগে সায়ন বলল, আহনাব, তুই দেশে ফিরলি কবে? এসেছি গত সপ্তাহে। তা আপনার এই অবস্থা কেন ভাই? আমাদের পেশাতে এসব টুকটাক লেগেই থাকে, ছাড় সেসব কথা, তোর খবর বল। সায়নের কথা শুনে সে একটা কার্ড এগিয়ে দিয়ে জানালো তার বোনের, অর্থাৎ সায়নের ফ্রেন্ডের বিয়ে। আসলে তো অবশ্যই তাকে যেতে বলেছে। বোনের কার্ড বিলানোর দায়িত্বটা তার ঘাড়ে পড়েছে, তাই আসতে হলো আর কি। সায়ন হেসে ব্যান্ডেজ করা হাতে কার্ড খুলতে গিয়ে থেমে গেল। সে খুলতে পারছে না দেখে আহনাব কার্ড খুলে দিলে বরের নাম ধাম দেখলো, খোঁজ খবর নিল। তারপর সে ভিডিও কলে আশালতাকে ফোন করে কিছুক্ষণ ফাজলামি করলো। সিতারা চৌধুরী চা নাস্তা দিয়ে গেলেন। তারা খেতে খেতে কিছুক্ষণ গল্প করে আহানা বিদায় নিয়ে চলে গেল। শখ, শীতল, স্বর্ণ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও রিক্সা পেল না। শখের প্রথম ক্লাস আজ মিসই হয়ে গেল। আর কিছুক্ষণ দাঁড়িয়ে একটা রিক্সা পেয়ে তারা চটজলদি উঠে বসলো।
শীতল ছোট বিধায় বসলো শখের কোলের উপর, নতুবা বসে সিটের উপরে। ভাঙা রাস্তায় সিটের উপরের অংশে বসলে কেমন যে লাগে, যে বসে সেই জানে। একদিন ফাঁকা অংশ দিয়ে ধপাস করে পড়ে গিয়েছিল শীতল। হাত ছিলে কি একটা অবস্থা। তারপর থেকে শখ জোর করে হলেও তাকে কোলে বসায়। আজ লেট হওয়াতে বিরক্তি প্রকাশ করতে করতে কিছু দূর গিয়ে শখ ভাড়া দিয়ে নেমে পড়লো। ওদেরকে সাবধানে যেতে বলে দ্রুত পায়ে ছুটলো চারতলার ক্লাসের দিকে। ক্লাস মিস করলেও নোট মিস করা যাবে না। একটা নোট মিস গেলে চাপ বেড়ে যায়, তাই সে রোজকার পড়া রোজ সারে। এদিকে আর কিছু দূর গিয়ে স্বর্ণও নেমে গেল। সেও শীতলকে সাবধানে যেতে বলে সেও ছুটলো জারুল তলায়। তার ফ্রেন্ডসরা সেখানে বসে আড্ডা দিচ্ছে। ক্লাস শুরু হতে এখনো দেরি আছে। কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর দল বেঁধে যাবে ক্লাস করতে। এটাই তো ভার্সিটি লাইফের আসল মজা। বোনকে যেতে দেখে শীতল আরাম করে বসলো। ঘাড় ঘুরিয়ে ডানে বায়ের মানুষ দেখলো, পাখি দেখলো, রাস্তা দেখলো, পথের ধারের ফুটে থাকা ফুলের রং দেখলো। এভাবে 10 মিনিট পর সেও তার কলেজের গেটে গিয়ে থামলো। ভাড়া তখন শখ দিয়েছে, তার টাকা বেঁচে গেল দেখে খুশি হলো। সে ব্যাগটা কাঁধে নিয়ে পা বাড়ালো গেটের দিকে। তার বেস্ট ফ্রেন্ড কিয়ারা তার জন্যই অপেক্ষা করছিল। তাকে দেখে কিয়ারা খ্যাক করে কিছু বলার আগে কিছু পড়ার শব্দে দুজনে ঘাড় ঘুরিয়ে তাকালো। একটা ছেলে বাইক নিয়ে পড়ে গেছে। বাইকের অবস্থা খুব খারাপ। পিচ ঢালা রাস্তায় এভাবে পড়ায় ছিলে ছুটে গেছে হাত পা। শীতল চুইনগাম চিবাতে চিবাতে ছেলেটাকে ভালো করে দেখলো। এই ছেলেকে তাদের বাগানের কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। পথচারীরা তাকে ধরে তুলেছে দেখে সে আর গেল না। চেনে না জানে না আর অনেককেই সাহায্য করেছে। সে ছোট্ট মানুষ, গিয়ে না পারবে এত বড় একজন মানুষকে টেনে তুলতে, না পারবে তার নামি দামি বাইকটা দাঁড় করাতে। তাই কিয়ারার সঙ্গে ভেতরে চলে গেল। কলেজের মাঠে চলছে আরেকটা সার্কাস। বিদেশি কজন ছেলে সাদা স্যান্ডো গেঞ্জি, সাদা লুঙ্গি ও মাথায় লাল গামছা বেঁধে হেঁটে বেড়াচ্ছে। তারা বিদেশি পর্যটক, মাত্র কিছুদিন হলো বাংলাদেশে এসেছে। এখানে এসে বাঙালিদের ঐতিহ্যবাহী পোশাক পরে বাংলাদেশ ঘোরার ইচ্ছে পোষণ করেছে। শিক্ষকরা তাদের অ্যালাউ করেছে। তারা অবশ্য হাঙ্গামা করছে না, আগ্রহ ভরে শুধু দেখছে, মাঝে মধ্যে ছবি তুলছে, কখনো নিজেরা নিজেরা বক বক করছে। তাদের দিকে কৌতূহলবশত তাকিয়ে আছে কলেজের অনেক স্টুডেন্ট। হাঁটতে হাঁটতে শীতলের দৃষ্টি আটকে গেল কামরানের দিকে। এই কামরান ছেলেটা শুদ্ধর ঘনিষ্ঠ ফ্রেন্ড। সেও গবেষক এবং শুদ্ধর সাথে থাকে এক ফ্ল্যাটে। তার তো এখানে থাকার কথা নয়, তাহলে সে এখানে কেন? আর এই বিদেশির সঙ্গেই বা কেন? তখন কিয়ারা কামরানকে দেখে বলল, ওই ছেলেটাকে চেনা চেনা লাগছে, কোথাও দেখেছি মনে হচ্ছে। ওটা শুদ্ধ ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, কামরান ভাইয়া। কামরান, এ আবার কেমন নাম? এমনই নাম, কিন্তু এত নাম থাকতে কামরান কেন? ওনার দাদার নাম ইমরান, ওনার বাবার নাম জুবরান। উনি ছোটবেলায় যাকে তাকে কামড়ে দিত, তাই বাপ দাদার সঙ্গে মিলে রেখে তার নাম হয়েছে কামরান। বাড়ির মেয়েরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে সিতারা সায়নকে একবার দেখে এলেন। মুখ ফুটে কিচ্ছু না বললেও সিতারার পাশ ঘেঁষে দাঁড়ালেন। ছোট জায়ের এই অভ্যাসের কথা ভালো করে জানেন সিতারা চৌধুরী। সিরাত যখনই কিছু বলতে চায় তখন এভাবে ঘুরঘুর করে, বোকা বোকা হাসে। যতক্ষণ না নিজে থেকে কিছু জিজ্ঞাসা করবেন ততক্ষণ এভাবেই চরকির মতো ঘুরতে থাকবে। আজও তাকে পাশ ঘেঁষতে দেখে সিতারা চৌধুরী ব্যাপারটা বুঝে এটো প্লেটগুলো ধুতে ধুতে বলল, কিছু বলবি মেজো? হুম, বল, জরুরি কিছু? বড় ভাবি, বলছিলাম যে সায়রের একটা বিয়ে দিলে কেমন হয়? বয়স তো কম হলো না ছেলেটার। এমনও হতে পারে লজ্জায় কিছু বলে না। সিতারা চৌধুরী জায়ের দিকে একবার তাকে প্লেট ধুয়ে মুছে সাজিয়ে রাখলেন। তারপর ডিমগুলো ফ্রিজে রেখে বললেন, হঠাৎ এ কথা? ভালো করে মেয়ের সন্ধান পেয়েছিস? না না, তেমন কিছু না। সায়ন শুদ্ধ দুজনেই প্রাপ্তবয়স্ক। আজকে বিয়ে দিলে কালই ঘর আলো করে নাতি নাতনি আসবে। বাচ্চাদের কলকাকলিতে ভরে উঠবে চৌধুরী নিবাস। কিন্তু যাদের জন্য মেয়ে দেখবো ওরাই তো গুরুত্ব দেয় না। আমি বা মা হয়ে আর কতভাবে বোঝাবো বল দেখি? ওয়াশরুম থেকে বের হতে গিয়ে সায়ন আহত পায়ে ব্যথা পেয়েছে, রক্ত বের হচ্ছে। একটা বউ থাকলে সেবা যত্ন করতে পারতো। এত বড় ছেলের কখন কি লাগে আমরা কি বুঝবো? বুঝলেও ছেলেটাও তো লজ্জায় কিছু বলে না, ডাকে না আমাদের। সিতারা চৌধুরীর দীর্ঘশ্বাস চেপে দুপুরের রান্নার জন্য সবজিগুলো বুয়াকে কাটতে দিয়ে জবাব দিলেন, এবার শুদ্ধ ফিরুক, দেখি ওকে দিয়ে সায়নের সঙ্গে কথা বলাবো। তোর বড় ভাই তো রাগে দেখতেও যায়নি ছেলেটাকে, কিছু বললে আমাকে উল্টো খিচমিচ করে ওঠে। এদের বাপ ছেলের দ্বন্দ্বে আমি মাঝখানে পড়েছি। না পারি স্বামীর কথায় সাপোর্ট দিতে, না পারি ছেলেদের যুক্তির কাছে হার মানতে। পছন্দ টছন্দ থাকলেও তো বলে না। আমরা কত দিন জিজ্ঞাসা করেছি, তোমরা দুই ছেলে মুখে কুলো পেটে বসে থাকে।
সায়ন ফাজলামো করে কথা এড়িয়ে গেলেও শুদ্ধ যেন কানেই শোনে না। বুঝি না বাপু, এরা কি চিরকুমার থাকার পণ করেছে নাকি? এর আগে একটা মেয়ে দেখতে গেলাম, আমাদের অফিসের স্টাফের শালী, কি যে সুন্দর মেয়েটা, সাজিয়ে গুছিয়ে রাখলে জ্যান্ত পুতুল যেন একটা। সায়নকে ছবি দেখালাম, সায়ন বিয়েতে রাজি না দেখে শুদ্ধকে কত করে বললাম। সে ফোঁস করে বলে, বিয়ের প্রয়োজন অনুভব করলে জানাবে, তখন আয়োজন শুরু করো। আপাতত এসব বলে মাথা খারাপ করো না। তা প্রয়োজন অনুভব করবে কবে? অন্য বাড়ির ছেলেরা দেখি গোপ না গজাতে বিয়ে বিয়ে করে মুখে ফেনা তুলে ফেলে। কত ছেলে মরতেও যায় বিয়ের জন্য। যত সব হয়েছে আমাদের বাড়ির ছেলেরা বিয়ের কথা শুনতেই পারে না। এভাবে সিতারা চৌধুরী সিরাতের সঙ্গে ছেলেদের নিয়ে কিছু কথা বললেন। তখন সিমিনের কথা শোনা গেল। শীতলকে বকতে বকতে সিঁড়ি বেয়ে নামছেন উনি। এক গাদা জামা বের করে বিছানার উপর স্তূপ করে রেখে গেছে মেয়েটা। পরে একটা বের করে পাঁচটা, তারপর পালা দিয়ে দলামলা পাকিয়ে রেখে চলে যায়। এত বড় মেয়ে হুঁশজ্ঞান এখনো না হলে আর কবে হবে? এসব বকতে বকতে জামা কাপড়গুলো একা হাতে গুছিয়ে ময়লা কাপড় ধুয়ে ছাদে মেলে এসেছেন তিনি। হাঁপিয়েও গেছেন। মেয়ের নামে অভিযোগের পর্সা খুলে বসলেন। তখন সিরাত সিমিনের উদ্দেশ্যে বললেন, ছোট শীতলকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল না? কবে যাবি? সিরিয়াল দিয়েছিস? সিমিন তো একথা ভুলেই বসেছে। সিরাত বলার পর ওনার স্মরণ হলো কথাটা। ওনাকে মুখ দেখে সিতারা চৌধুরী বিরক্ত হয়ে বললেন, মা হয়ে এত ভুলমনা হলে কিভাবে হবে সিমিন? দেখিস না মেয়েটার পিরিয়ডের প্রথম দিন কি অবস্থা হয়? স্বাভাবিক আর অস্বাভাবিক বলেই তো কিছু থাকে নাকি? মেয়ে মানুষের কিছু কিছু ব্যাপার নিয়ে অবহেলা করতে নেই। তুই না গেলে বল, আমিই না হয় নিয়ে যাই মেয়েটাকে। জায়ের কথা বকা সিমিন মুখ কাচুমাচু করে জানালো উনিই নিয়ে যাবেন। এরপর তিন জামিনে গল্পে গল্পে হাতে হাতে সাংসারিক কাজকর্মে ব্যস্ত হয়ে পড়লেন। ঘড়িতে তখন 10:30 হবে। সিতারা চৌধুরী ফোনটা হঠাৎ নিজস্ব স্বরে বেজে উঠল। উনি ড্রয়িং রুম থেকে ফোনটা হাতে তুলে নজর বুলিয়ে হাসলেন। নম্বর দেখে মমতাময়ী মন দরদে উঠলে পড়ল। উনি কল রিসিভ করে হাসি মুখে জিজ্ঞেস করলেন, আব্বা কেমন আছো? শুদ্ধ সদ্য শাওয়ার নিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে জানালো, ভালো আছি। তুমি কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? আম্মু, আমরা সবাই ভালো আছি। সকালে নাস্তা করেছো বাবা? না, সারা রাত ল্যাবে ছিলাম, কেবল ফিরলাম। একটা কথা জানাতে কল করলাম, কিছুক্ষণ পরে 5 জন গেস্ট যাবে বাসায়, লাঞ্চ সারবে। তুমি সামলে নিও প্লিজ। এরা পরিচিত নাকি অপরিচিত কেউ? বিদেশি সায়েন্টিস্ট, কিছু কাজের জন্য এসেছে আর কি। ও আচ্ছা আচ্ছা, তুমি আসবে বাবা? তোমার বাসায় তোমার গেস্টরা আসছে, তুমি না থাকলে কিভাবে হবে? হুম, আমিও আসছি। এই তো এয়ার টিকিট কনফার্ম করে তোমাকে জানালাম। আর আম্মু, ওরা কিন্তু কয়েকটা দিন থাকবে। সমস্যা নেই বাবা, তুমি শুধু সাবধানে চলে এলে তাহলেই হবে। হুম। মা ও ছেলে কথা শেষ করে কল কাটলেন। সিতারা চৌধুরী দুই যাকে গেস্টের কথা বলতে ওনারাও কাজে লেগে পড়লেন। ভাগ করে কাজ বেছে নিলেন। আপ্যায়নে যেন ত্রুটি না থাকে সেই ব্যবস্থা করলেন। তবে কিছু জিনিস প্রয়োজন, তাই লিস্ট করে শাহাদাত চৌধুরীকে বাজারে পাঠালেন। শীতল ক্লাসে যায়নি। নরম ঘাসের উপর বসে কেয়ারা রানা তেঁতুল খাচ্ছে, গল্প করছে। কেয়ারার দৃষ্টি তখনও বিদেশিদের দিকে। বিদেশিরা রিকশায় চড়ে ঘাসের উপর ঘুরছে। কখনো নিজেরাই রিকশা চালাচ্ছে, রিকশা টেনে সামনে এগিয়ে নিতে না পারলে নিজেরা হাসাহাসি করছে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে কেয়ারা কামরানকে ইঙ্গিত করে বলে বসলো, ওনার দাদার নাম ইমরান, বাপের নাম জুবরান, ওনার নাম কামরান। তাই এই রানের বংশধরদের কোথায় কুড়িয়ে পেল রে শীতল? বেলতলায়। ও, তা কামরান মিয়া বিদেশিদের সঙ্গে করছেটা কি? কি আশ্চর্য! আমাকে বলছে নাকি? তুই গিয়ে জিজ্ঞেস করে আয়। শুদ্ধ ভাইয়া কিছু বলেনি তোকে? নিজে বাঁচতে চাইলে খবরদার বলছি ওনার নাম মুখেও নিবি না। ওনার মতো বিটকেল জাতের কাজিন কারো আছে কিনা জানা নেই। কপালই খারাপ বাল। এভাবে বলছিস কেন রে শীতল? শুদ্ধ ভাইয়ার মতো এত ভদ্র ড্যাশিং ছেলে হয় নাকি? তাও আবার সায়েন্টিস্ট। এই অবধি কি কি আবিষ্কার করেছে শুদ্ধ ভাই জানিস কিছু? ব্যাঙের ছাতার নিচে বছরের পর বছর কিভাবে বসবাস করা যায় সেই গবেষণা চালাচ্ছেন উনি। রেগে যাচ্ছিস কেন? বল না একটু শুনি। কি বলবো? সে শুধু দেখতেই ড্যাশিং না, তার হাতের চেলা কাঠের বাড়ি আরো ড্যাশিং, সুইট, টেস্টি। খাবি একবার? টেস্ট কর, ভালো লাগবে। ভাইয়া আবার তোকে মেরেছে? শুধু মারেনি, ফোনটারও জান কবজ করেছে। যাওয়ার সময় সবাইকে গিফট দিয়েছে, আমাকে দেয়নি। লাগবে না তার দেওয়া গিফট। সায়ন ভাইয়া বলেছে সুস্থ হলেই আমাকে শপিং করাতে নিয়ে যাবে। একথা বললেও মুখ ভার করে ঘাসের দিকে তাকিয়ে রইল।
শুদ্ধর এমন ব্যবহারে ভীষণ কষ্ট পেয়েছে সে। শখ স্বর্ণকে দুটো ড্রেস দিয়েছে শুদ্ধ, সঙ্গে ম্যাচিং হিসাব। সাম্য সৃজনকে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার, আর তাকে দিয়েছে দুঘাত চেলা কাঠের বাড়ি। এবার এসে কবেকার রাগ তুলেছে কে জানে। শীতলের বেজার মুখ দেখে কেয়ারাও কিছু বলার সাহস পেল না। এখন কিছু বললে শীতলের সমস্ত রাগ তার উপরে পড়বে। হঠাৎ শীতল কেয়ারার হাতের ফোনটা কেড়ে নিয়ে ফটাফট নাম্বার তুলে কাউকে কল দিল। ওপর পাশের মানুষটা কল তুলছে না, সেও হাল না ছেড়ে একের পর এক কল দিতেই থাক। চারবারের বেলায় কল তুলে গমগমে স্বরে বলে উঠল, সোয়াইব স্পিকিং, হু আর ইউ। শীতল নিশ্চুপ, কারো কথা না শুনে হ্যালো হ্যালো করে শেষমেশ কলই কেটে দিল অপর পাশের মানুষটা। তাতে শীতলের রাগের পরও দ্বিগুণ বাড়লো। সে আবার কল করলো সেই নাম্বারে। কিয়ারা বসে বসে শীতলের কাণ্ড দেখছে। এবারও কল বেজে বেজে শেষ মুহূর্তে কল রিসিভ হতেই সে গলার স্বর পরিবর্তন করে ন্যাকা স্বরে বলল, বিশুদ্ধ বলছেন? না, বিশুদ্ধ সাহেব ভালো হয়ে যান, ভালো হতে টাকা লাগে না। ব্যথা কমে গেছে? কিসের ব্যথা? এই যে চেলাকাঠ দিয়ে দুঘা দিয়ে এলাম তার ব্যথা। নিষেধ করেছিলাম না আমার সঙ্গে চালাকি না করতে। শীতল মুখ লুটকে তাকিয়ে আছে কেয়ারার দিকে। ইস, মুখে ওড়না গুজে কথা বলে কি লাভ হলো, বুঝেই তো ফেললো। মুখ থেকে ওড়না বের করে সে কিছু বলার আগে শুদ্ধ বলল, কলের কারণ আপনাকে একটু দরকার ছিল। কেন, শোকেজে সাজিয়ে রাখার জন্য? একথা বলে শীতল কল কেটে ফোনের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে বলল, দিলাম খোঁচা, এবার মারেন দেখি কেমন পারেন। একথা বলে শীতল সুন্দর করে হাসলো। এবার শান্তি লাগছে, সেও বুঝুক কাউকে খোঁচা মার্কা কথা বললে কেমন লাগে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে শুদ্ধর ফোন নাম্বার ডিলিট করে কেয়ারাকে ফোন ফিরিয়ে দিল। আজ একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছে, কারণ সে জানে শুদ্ধ এবার দেরি করে বাড়ি ফিরবে। বড় মাকে তাই বলতে শুনেছে, দেরি করে এলে ভুলে যাবে আজকের কথা। এ কথা ভেবে একটু খোঁচালো আর কি। এখন শুদ্ধ খোঁচা খেয়ে দিন পার করুক।